কবিতাটি সুকান্ত মাইতি যেভাবে লিখেছেন আমি সেইভাবেই পড়ে শোনাচ্ছি আপনাদের। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। ভূত.com-এর সমগ্র টিমের প্রতি অফুরন্ত স্নেহ ও ভালোবাসা জ্ঞাপন করে আজ আবারও হাজির হলাম। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। চলুন ঘটনায় যাওয়া যাক। অনেকদিন আগের কথা, তখনও আমি মাদ্রাসায় ভর্তি হইনি। বয়স 9 কি 10 হবে। শীতের সন্ধ্যা, ঠান্ডাটা সেবার বেশি পড়েছিল। কুয়াশা যেন ভারী হয়ে উঠোনে নেমে এসেছে। এর ফলে আমাদের আঁকের পাশের বাঁশঝাড়টা যেন ঘোলাটে সাদা চাদর মুড়ি দিয়ে কালো কালো পা বের করে দাঁড়িয়ে আছে। কুয়াশায় ঢেকে যাওয়ার ফলে বাঁশঝাড়ের ওপরের ডালপালা কিছুই বোঝা যাচ্ছিল না। আমি ফুপুর অপেক্ষায় দাঁড়িয়েছিলাম, কারণ ফুপু এসে আমাকে পড়াবে। হঠাৎই একটি অপ্রত্যাশিত শব্দে চমকে উঠে দেখি ধোঁয়াশাময় কুয়াশার বুক চিরে একটি ছায়ামূর্তি ক্রমশ এগিয়ে আসছে। আমি আতঙ্কে হতভম্বের মতন ফ্যাল করে তাকিয়েছিলাম। মুহূর্তেই ভ্রমটা কেটে যায় ফুপুর কণ্ঠে। হুঁশ ফিরতে দেখি এ তো ফুপু। এখানে বলে রাখি, আমার ফুপুর নাম হেলেন। ফুপু বলে উঠল, কিরে হাঁ করে কি দেখছিস, চল পড়তে বস। আসলে কুয়াশার ঘনত্ব এতটাই ছিল যে প্রথমে ফুপুকে চেনাই যাচ্ছিল না, শুধু ছায়ামূর্তির মতো লাগছিল। কাছে আসতেই চিনলাম। ঘরের ভেতরে যেতে যেতে সেই বিকট শব্দের কথা জিজ্ঞেস করি, যদিও এখন সেই শব্দ শুনলে চোখ বন্ধ করে বলে দিতে পারবো কিসের শব্দ। যাই হোক, উত্তরে ফুপু বলে যে বাসার কাছের পুকুরটা হয়তো কোনো বড় মাছ ঘাই মেরেছে। আমি কিছুটা অবাক হলাম। যতদূর জানতাম ওই পুকুরে কেউ মাছ ছাড়ে না, ধরে না, পানিও অনেক কম। ব্যাপারটা খুবই অস্বাভাবিক। আমি চাটাইয়ের ওপর বসে বই বের করতে করতে বিস্ময়ে জিজ্ঞাসা করলাম, কিন্তু ফুপু, ওই পুকুরে তো পানি কম, শুনেছি সেখানে মাছও নেই। লোকে নানা রকম কথা বলে। ওই পুকুরের পাশে যে হিজল গাছটা আছে, ওটা নিয়ে নানা রকম ঘটনা রটায়। বলে নাকি জিন আছে সেখানে। ফুপু কয়েক মুহূর্ত মন মরা হয়ে বসে থাকে। উত্তর না দিয়ে আমার দিকে বড় বড় চোখ পাকিয়ে পড়তে বলে। তখন আর কিছু না বললেও মনে মনে বুঝলাম ফুপু কিছু একটা জানে, অথচ আমাকে বলছে না। ভাবলাম পড়ার শেষে ফুপুকে ধরবো। পড়াশোনার পাঠ গোছাতে গোছাতে রাত প্রায় 8টার মতো বেজে গেল। আমি বইপত্র গুছিয়ে উৎসাহের সহিত ফুপুর গলা জড়িয়ে ধরে, ফুপু, তুমি কিছু একটা জানো এই হিজল গাছের সম্পর্কে, আমাকে বলো, আমি একটু শুনবো। বলো না ফুপু, বলো। আমি তখন বাচ্চা মানুষ, হয়তো ভয় পাবো এই ভেবে ফুপু কোনো মতেই বলতে চাইছিল না, কিন্তু শেষমেশ আমার জোড়াজুড়িতে বলতে রাজি হয়ে যায়। শীতের রাত, বাইরের পরিবেশটা নিস্তব্ধ, রোমাঞ্চের জন্য যেন প্রহর গুনছে, অপেক্ষা করছে ভয়ের অতলে হারিয়ে যেতে। শুধু ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। হ্যারিকেনের আলোটা যেন মিটমিট করে নিঃশ্বাস ছাড়ছে। এইরকম একটা পরিবেশই তো এই সমস্ত ঘটনা শোনার উপযোগী। আসলে যাদের সঙ্গে ঘটে সেই কেবলমাত্র ঘটনার নির্মম ভয়াবহতা উপলব্ধি করে, আর যাদের সাথে ঘটে না তারা শুধু নিছকই রোমহর্ষক গল্প ভেবে উপভোগ করে। আমিও তখন উপভোগের আশায় বসেছিলাম, যদিও পরবর্তীতে মাদ্রাসার বিভৎস ঘটনাগুলোর পর থেকে সেই আতঙ্কটা পুনরায় উপলব্ধি করেছিলাম। আজও মনে পড়লে বুকের ধড়ফড়ানিটা কয়েক গুণ বেড়ে যায়। নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি আজ আবারও একটি রোমহর্ষক ঘটনা নিয়ে হাজির হয়েছি। ঘটনাটি আমাকে দিয়েছেন ভূত.com-এর একজন একনিষ্ঠ শ্রোতা তৌকির আহমেদ, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের বাসিন্দা। ঘটনাটি তার জীবনের একটি চরম বাস্তব ঘটনা। চলুন আর কথা না বাড়িয়ে রোমহর্ষক ঘটনার মায়াজালে প্রবেশ করি। তৌকির বলতে থাকে, যাই হোক, মাদ্রাসার ঘটনা একটু পরে বলছি। এখন আসি ফুপুর ঘটনায়। ফুপু মনের ভেতর একটি চাপা উত্তেজনা দমন করতে করতে শান্ত স্বরে বলতে শুরু করলো, আমার বয়স তখন 13 কি 14 হবে, ঠিক মনে নেই। এটুকু মনে পড়ে সেদিন দুপুরের পর থেকে জোর বৃষ্টি হচ্ছিল। আমি দুপুরে খাওয়া দাওয়ার পর শাহানাদের বাসায় গিয়েছিলাম। বৃষ্টির জন্য আটকে যাই। যতক্ষণে বৃষ্টি একটু ধরল ততক্ষণে বিকেল গড়িয়ে এসেছে। আমি বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। বৃষ্টির ফোঁটা তখনও 2-1টা পড়ছিল। রাস্তাঘাটের যা অবস্থা, কাদা পানিতে ভর্তি। পাছে পড়ে না যাই তাই পা টিপে টিপে এগোচ্ছিলাম, কিন্তু
শেষ রক্ষা হলো না। পুকুর পাড়ে আসতেই হঠাৎই পিচ্ছিল কাদায় বেসামালভাবে পা ফেলতেই পিছলে ছিটকে গিয়ে সোজা হিজল গাছটার গুড়িতে ধাক্কা খেলাম। কয়েক মুহূর্ত সেইভাবে পড়ে থাকার পর ধরফর করে উঠে বসি। সমগ্র শরীর কাদায় লেপ্টে গেছে। অগত্যা সেই অবস্থায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পুকুর পাড় থেকে বাড়িতে আসার সময় বারবার মনে হচ্ছিল কেউ যেন পেছনে পানির কাদায় ছপাত ছপাত করে হেঁটে আসছে। ব্যাপারটা এতটা গুরুত্ব দেয়নি। রাতে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়ি। হঠাৎই খেয়াল করলাম আমি খেলতে খেলতে হিজল গাছের নিচে গিয়ে পুকুরের দিকে তাকিয়ে চমকে দাঁড়িয়ে পড়েছি। দেখলাম গাছের নিচে পানিতে কি যেন একটা ঝিলিক মারছে। জিনিসটা কি দেখার জন্য আরো একটু কাছে যাই। কাছে যেতে দেখি একটা পিতলের কলসি, তার মধ্যে যেন কিছু ঝিলিক মারছে। ঠিক সেই সময় গাছের দিক থেকে কিছু ঘর ঘর গোঙানির শব্দ ভেসে আসে। সেদিক তাকাতেই চমকে যাই। দেখি কালো ছায়া মূর্তির ন্যায় একটি অবয়ব আমার নাম ধরে ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠে বলছে, হেলেন, এদিকে আয়, এটা তোর জন্য। এই কলসিটা যা নিয়ে যা। এই বলে আচমকাই উড়ে এসে আমাকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি আতঙ্কে চিৎকার দিয়ে পড়ে যাই আর কোমরে ভীষণ ব্যথা পেয়ে ঘুমটা ভেঙে যায়। কোথায় পুকুর, কোথায় হিজল গাছ? আমি আমার ঘরেই ছিলাম। বিছানা থেকে নিচে পড়ে গেছি। সবকিছু স্বাভাবিক থাকলেও স্বপ্নটা মনে ভয় ধরিয়ে দিয়েছিল। প্রায়ই যেন কেউ কানের কাছে ফিসফিস করে ডাকতো, এই হেলেন, হায়, এই কলসিটা তোর জন্য, নিয়ে যা, নিয়ে যা। এরপর থেকে প্রায় প্রতি রাতেই চলতে থাকলো একই স্বপ্ন দেখার পালা। স্বপ্নে খেলতে খেলতে গাছটার কাছে যেতাম। একইভাবে ছায়ামূর্তিটা উড়ে এসে আমাকে পুকুরে ঠেলে ফেলে দিত কলসিটা নেয়ার জন্য। প্রতি রাতে ঘুম ঠিকঠাক না হয় দিন দিন আমার শরীর খারাপ হয়ে যাচ্ছিল। তবুও বাড়িতে কিছু জানাইনি, যেহেতু স্বপ্নটা ঠিক বাস্তবের মতোই ঘটছিল এবং সবকিছু আমার সামনে পরিষ্কার ছিল। তাই একদিন বিকেলে সিদ্ধান্ত নিলাম যে আজ রাতে সাহস করে সেই ছায়াটার সাথে কথা বলবো, জানতে চাইবো যে আসলে ও কি চায়। রাতে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই ঘুম চলে আসে। হঠাৎই দেখতে পাই আমি খেলতে খেলতে হিজল গাছটার দিকে যাচ্ছি। এবার পরিষ্কার মনে ছিল আমি ঠিক কি করব। কয়েক মুহূর্ত ধরে একই পরিচিত ঘটনা সিনেমার মতো সামনে ঘটতে লাগলো। আমি পুকুর পাড়ে পৌঁছালাম। একইভাবে ছায়ামূর্তিটা উড়ে এসে আমাকে ধাক্কা দিতে যাবে। ঠিক সেই মুহূর্তে আমি ঘুরে পড়ি এবং ছায়ামূর্তিটিকে বলি যে আমি কলসিটি নেব, কিন্তু কিভাবে? পুকুরে এত পানি। আমি অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়ানো দেখে ছায়ামূর্তিটা থমকে যায় এবং ভাসমান অবস্থাতেই কয়েক মুহূর্ত আমাকে প্রদক্ষিণ করে ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠে বলে, তুই সামনের পূর্ণিমার রাতে একা একা এই গাছের নিচে আসবি। এসে এই পানিতে নেমে একটা ডুব দিলেই দেখতে পাবি কলসিটা। কলসিটা তুই বাড়ি নিয়ে যাবি। এটি এতকাল ধরে তোর জন্য আগলে রেখেছি, এখন যা। ঠিক সেই সময় আমার ঘুম ভেঙে যায়। আমি ধরফর করে বিছানায় উঠে বসি। ভাবতে থাকি কি করব। কলসিটা কি আনতে যাব নাকি যাব না? পরদিন সকালে কি মনে করে মাকে সবকিছু খুলে জানাই। মা সমস্তটা শুনে আতঙ্কে কাঠ হয়ে যায়। বেলা একটু বাড়ার পর বাড়ির সবাই মিলে একটা হুজুরের কাছে নিয়ে যায় আমাকে। হুজুর সবকিছু শুনে যা বলেন তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হুজুর গম্ভীর স্বরে বলেন, ওই হিজল গাছে 7টা জিন আছে এবং ওই গাছের নিচে পুকুরে ওরা সেই স্বর্ণ কলসিটা পাহারা দিয়ে আসছে। কলসিটা এখনো তাজা আছে। জিনগুলো ওই জন্য বন্দী ওখানে। ওরা তোমাকে লোভ দেখিয়ে ডেকেছিল মেরে ফেলবে বলে। তুমি যদি ওদের কথা মতো পূর্ণিমার রাতে কলসিটা আনতে যেতে এবং পানিতে ডুব দিতে, তাহলে আর পানি থেকে উঠতে পারতে না। তোমাকে ওরা মেরে ফেলতো। ওই গাছের নিচে পানিতে সত্যিই সোনার কলসি আছে, কিন্তু সেটা এখনো তাজা। জিনগুলো যেদিন মারা যাবে সেদিন কলসিটা কেউ না কেউ পাবে। এই বলে হুজুর একটা তাবিজ আমার হাতে বেঁধে দেন। আল্লাহর রহমতে তাবিজটা নেওয়ার পর থেকে আমি আর স্বপ্ন দেখতাম না। এই বলে ফুপু থামেন এবং আমাকে বইপত্র গুছাতে বলে উঠে চলে যান। এখনো পুকুরটা আছে, সেই পুকুর পাড়ে হিজল গাছটাও আছে। আমি ছবি তুলে পাঠাবো। ঘটনায় ফেরা যাক। ফুপুর কাছে সেই ঘটনা শোনার পর আমি ওই পুকুরের পাড় দিয়ে যখনই যেতাম বুকটা ঠিপ ঠিপ করে উঠত চাপা আতঙ্কে। দেখতে দেখতে বেশ কয়েকটা মাস কেটে যায়। সূত্রের কাঠ ফাটা রোদ, তা সত্ত্বেও বন্ধুদের সাথে খেলাধুলা থামতো না। তাই মা আমাকে শান্ত ও ভদ্র নম্র সন্তান তৈরি করার উদ্দেশ্যে গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে একটি হাফিজিয়া মাদ্রাসায়
ভর্তি করে দেয়। মাদ্রাসা আমার বাসা থেকে বেশি দূরে না হওয়া সত্ত্বেও মায়ের আদেশ আমি নাকি ওখানে থেকেই পড়াশোনা করব। অগত্যা তল্পি তল্পা গুটিয়ে একদিন আমাকে মাদ্রাসায় রেখে আসা হয়। মাদ্রাসায় থাকার ব্যবস্থা হলেও খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না, তাই মাদ্রাসার পাশেই একজনের বাড়িতে খাওয়া দাওয়ার বন্দোবস্ত হলো। তেনাদের বাড়িতে মেস বাড়ির মতোই ব্যবস্থা ছিল। কিছু বাচ্চা ওখানে থাকতো, আবার কিছু মাদ্রাসায় থাকতো এবং ওখান থেকে খাওয়ার টিফিন নিয়ে এসে মাদ্রাসায় খেত। আমিও তাদের মধ্যে একজন। নির্দিষ্ট সময়ে দিনে ও রাতে টিফিন নিয়ে এসে মাদ্রাসায় খেতাম। ও একটা কথা বলতে ভুলে গেছি, সেই মেস বাড়ি যাওয়ার পথে একটা পুরনো কবরস্থান পড়ে। একই গ্রাম, তার উপর পরিত্যক্ত কবরস্থান, লোকচক্ষুর অবহেলায় আগাছা ঝোপঝাড় জঙ্গলে ঢেকে গেছে। এরই মাঝে বাজ পড়ে মরে শুকিয়ে যাওয়া একটি শিমুল গাছ বিভৎস ভঙ্গিমায় দাঁড়িয়ে। দিনের বেলাতেও কবরস্থানটির পাশ দিয়ে গেলে গাটা শিরশির করে ওঠে। যাই হোক, মাসখানেক তেমন কিছু ঘটেনি, সবকিছু স্বাভাবিক যাচ্ছিল। প্রতিদিনই সেই মেস বাড়িতে যেতাম। সকালে ও দুপুরে খেয়ে আসতাম এবং রাতের খাবার সন্ধ্যার আগেই গিয়ে নিয়ে আসতাম। কবরস্থানটির পাশ দিয়ে যাতায়াত করতে হয়, তাই যতটা সম্ভব রাতে যাওয়া আসা এড়িয়ে চলতাম। এইভাবে মাসখানেক কেটে যায়, তেমন কোনো সমস্যা হয় না। প্রতিদিনের মতো সেদিনও রাতের খাবার আনতে যাব, তার আগে মাদ্রাসার হুজুর একটা কাজ দেন। সেটি যতক্ষণে সেরে উঠলাম ততক্ষণে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মনে একটা চাপা উত্তেজনা ক্রমশ দানা বাঁধছিল। আমার এক সহপাঠীও আমার সাথে খাবার আনতে যেত, কিন্তু কাকতালীয়ভাবে সেদিন সে নিজের বাড়ি গেছে ছুটি নিয়ে। সুতরাং খালি পেটে রাতে শোবার হাত থেকে বাঁচতে আমাকে একাই খাবার আনতে যেতে হবে এবং সে কথা বলারও আর অবকাশ রাখে না। তাই বুকের ভেতরে ত্রাসকে চেপে ঢোক গিলে একটু সাহস সঞ্চয় করে বেরিয়ে পড়লাম। এদিকে আবার সেদিন হঠাৎ করে দুপুরের পর থেকে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। তার ফলস্বরূপ ইলেকট্রিসিটি ছিল না। টর্চ লাইটে চার্জ না থাকায় কি আর করা যাবে, চেনা রাস্তার অন্ধকারে গা ভাসিয়ে দিলাম। অন্ধকারে কোনো রকমে কাদা বাঁচিয়ে হাঁটতে হাঁটতে কখন যে কবরস্থানের কাছে পৌঁছে গেছি খেয়ালই ছিল না। হঠাৎই অপ্রত্যাশিত খসখস শব্দে চমকে উঠি। শব্দের উৎস অনুসরণ করে চোখ আপনা থেকে সেদিকে ঘুরে যায়। শব্দটা কবরস্থানের ভেতর থেকে আসছে। অন্ধকারটা ততক্ষণে চোখে শুয়ে গেছে, তাতেই স্পষ্ট অনুভব করলাম কবরস্থানের পাশে মরা গাছতলায় মনে হলো একটি সাদা অবয়ব যেন দাঁড়িয়ে আছে। শির দ্বারা দিয়ে যেন হিমেল স্রোত বয়ে গেল। আমি দেখা মাত্রই যা যা সূরা পারি সব পড়তে শুরু করলাম এবং জোরে জোরে হাঁটা দিলাম। যেই কয়েক পা এগিয়েছি অনুভব করলাম অবয়বটি যেন আমার সাথে তাল মিলিয়ে পাশের ঝোপের মধ্যে ক্রমশ সরে আসছে। সমগ্র শরীর আমার তখন আতঙ্কে কাঠ হয়ে যাওয়ার উপক্রম। প্রায় অজ্ঞান হয়েই পড়ে যাচ্ছিলাম। সাহসটা আমার ছোটবেলা থেকে একটু বেশি, তবুও সেই বয়সে এত কিছু অপ্রাকৃতিক সহ্য করতে পারছিলাম না। আর উপায় না দেখে আল্লাহর নাম নিয়ে এক নিঃশ্বাসে দৌড় দিয়ে মেস বাড়িতে পৌঁছালাম। সেখানে পৌঁছে খাবার নিয়ে আবার ফেরার সাহস হলো না। মনের ভেতরে চাপা আতঙ্কটা ধরফর করছিল তখন। কিভাবে এখন মাদ্রাসায় ফিরবো? আর সাহস না দেখিয়ে মেস মালিককে সমস্ত বিষয় খুলে বললাম। সবকিছু শুনে এবং বাচ্চা মানুষ দেখে মেস মালিক সেই রাতে আমাকে তাদের বাসায় থেকে যেতে বললেন। আমিও তাই করলাম। সেই রাতে সেখানে থেকে পরের দিন সকালে মাদ্রাসায় ফিরলাম। এরপর সবকিছু ঠিকঠাক চলছিল। কবরস্থানের পাশে আর তেমন কিছুই দেখিনি, যদিও তারপর থেকে রাতে কখনো সে পথ মারাতাম না। কিন্তু আসল ঘটনাটা ঘটল তার মাস দেড়েক পর। বলে রাখা ভালো, আমি মাদ্রাসায় পড়তাম যখন সেখানে দুইটা ঘর ছিল। একটাতে যারা হাফেজি পড়তো, মানে যারা কোরআন শরীফ ধরেছে, তারা ঘুমায়। অপরটিতে থাকে বাচ্চারা। আমি যেহেতু তখনও কোরআন শরীফ পাঠ শুরু করিনি, তাই আমিও বাচ্চাদের সাথে অপর ঘরটিতে ঘুমাতাম। টিন শেড দেয়া একটি ঘর, চারপাশে বাঁশের বেড়া, যা দিয়ে বাইরের সবকিছু দেখা যেত। প্রতিদিনের মতো সেদিনও ঘুমাতে গেলাম। তখন রাত কয়টা ঠিক খেয়াল নেই। হঠাৎ একটি বিকট চিৎকারে আমার ঘুম ভেঙে যায় এবং বাঁশের বেড়ার ফাঁক দিয়ে যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি সেই সাদা কাপড় পরা অবয়বটা, যেটাকে মাস দেড়েক আগে কবরস্থানে প্রথম দেখেছিলাম। আমি আতঙ্কে চোখ বন্ধ করি। মুহূর্তের নিস্তব্ধতায় নিজেই নিজের বুকের ধরফরানি শুনতে পাচ্ছিলাম। কয়েক মুহূর্ত ওইভাবে চুপচাপ কেটে যায়। আর কোনো সারা শব্দ নেই দেখে ধীরে ধীরে চোখ খুলে শিউরে উঠে ভয়ে কাঠ হয়ে যায়। চিৎকার করতে গিয়ে গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। মুখ যেন খোলাকে খোলাই রয়ে গেছে। কয়েক সেকেন্ড যে সাদা অবয়বটা আমার ঘরের বাইরে ছিল, সেটা এখন অদ্ভুতভাবে আমার ওপরে শূন্যে ভাসছে। মুখের জায়গায় নিকষ কালো অন্ধকার, শুধু আগুনের ভাটার মতো জ্বলন্ত চোখ, তীব্র
তীব্র আলো ছিটকে এসে আমার বুকের ওপরে পড়ছে। আমি আর সহ্য করতে না পেরে কোনো রকমের চোখ বন্ধ করে ফেলি। ঠিক পর মুহূর্তেই মুখের ওপরে বিশ্রী দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে গলায় গরম অনুভব করি, যেন কেউ অদৃশ্য উষ্ণ লোহার মতো শক্ত হাত দিয়ে ধীরে ধীরে আমার গলা টিপছে। মনে হতে লাগলো এই বুঝি আমার শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে। আমি মনে প্রাণে আপ্রাণ চেষ্টা করছিলাম আল্লাহর নাম নিতে, কিন্তু পারছিলাম না। এইভাবে কতক্ষণ ছিলাম জানি না। জ্ঞান ফিরতে দেখি আমি বিছানায় শুয়ে আছি। হুজুর আমার পাশে বসে আছেন। আমার শরীরে তখন প্রচুর জ্বর। হুজুর দোয়া পড়ে ফু দিয়ে আমাকে বললেন কয়েকদিনের ছুটি নিয়ে বাড়ি থেকে ঘুরে আসতে। আমিও সেই মতো কয়েকদিনের জন্য বাড়িতে গেলাম। বাড়িতে মা, বাবা, এমনকি ফুপু কাউকে কিছু জানালাম না। বাড়িতে কিছুদিন থেকে আসার পর মাদ্রাসায় ফিরলাম। মাদ্রাসায় আসার পর কিছুদিন ভালোই ছিলাম, কোনো সমস্যা হয়নি। একটা কথা বলে রাখি, আমাদের মাদ্রাসায় যিনি বড় হুজুর ছিলেন, উনি আবার রাত বিরাতে কোথাও গেলে আমাকে ওনার সঙ্গে নিতেন। এমনকি রাতে ওয়াশরুমে গেলেও আমি বাইরে দাঁড়িয়ে থাকতাম। ওয়াশরুমটা ছিল মাদ্রাসার ঠিক পেছনে। ওয়াশরুমের ডান পাশে একটি বাঁশঝাড় ছিল। পানির কলটা আবার হাত 20-25 দূরে, ওয়াশরুমের ঠিক উল্টো দিকে। ঘটনাটা যেদিন ঘটে সেদিন প্রতিদিনের মতো হুজুর ওয়াশরুমে যাবেন বলে আমাকে ডাকলেন। আমিও গেলাম হুজুরের সাথে। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। আমি লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছি। শুনছি আগুন হাতে থাকলে নাকি তেনারা কাছে আসেন না, তাই টর্চের পরিবর্তে লণ্ঠন নিয়ে গিয়েছিলাম। খানিক বাদে হুজুর ওয়াশরুম থেকে বেরিয়ে মাদ্রাসার বারান্দায় গেলেন সুন্নতের নামাজ পড়তে। আসলে বড় হুজুর আবার অন্য মসজিদে নামাজ পড়ান, আর মাদ্রাসায় ছোট হুজুর নামাজ পড়ান। তাই বড় হুজুর মসজিদে যাওয়ার আগে মাদ্রাসার বারান্দায় সুন্নত নামাজ আদায় করেন, তারপর আমাকে নিয়ে মসজিদে যেতেন। যাই হোক, হুজুর নামাজ আদায় করছেন দেখে আমি প্রস্তুত হওয়ার জন্য ওয়াশরুম থেকে বালতিটা নিয়ে এসে কলের দিকে হাত 10 মতো এগিয়েছে কিনা সন্দেহ। এমন সময় হঠাৎই কেমন যেন মাথাটা ঘুরে গেল। আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, যেন মুহূর্তেই আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে। ঠিক সেই সময় শরীরে গরম বাতাস অনুভব করলাম। মনে হচ্ছিল কেউ আমাকে যেন জোর করে বাতাসের সাথে অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছে। আমি আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু কিছুই বুঝতে পারছি না। শেষে বেগতিক দেখে বালতি ছুঁড়ে ফেলে ওয়াশরুমের দিকে যাওয়ার চেষ্টা করলাম। ততক্ষণে পুনরায় ঝাপসা ঝাপসা দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি। শরীরের সমস্ত শক্তি দিয়ে কোনো রকমে ওয়াশরুমের কাছে পৌঁছে ঢুকতে যাব। দরজাটা খুলেছি, হঠাৎ খেয়াল করলাম কোথায় ওয়াশরুম? আমি তো বাঁশঝাড়ের মধ্যে বসে আছি। শরীরে প্রচণ্ড ব্যথা, তবুও কোনো রকমে বাঁশঝাড় থেকে বেরিয়ে আসি। এটুক মনে আছে, আমি ধীরে ধীরে মাদ্রাসার দিকে এগোচ্ছিলাম। ঝড়ের মধ্যে অদৃশ্য কেউ যেন আমাকে সজোরে টেনে রেখেছিল। তারপরে কি হয়েছে আমার কিছু মনে নেই। পরবর্তীতে হুজুরের কাছে জানতে পাই যে আমি নাকি উন্মাদের মতো ছুটে এসে হুজুরের সামনে পড়ে যাই। হুজুর আমার অবস্থা দেখে তাড়াতাড়ি তুলতে এসে দেখেন আমি ভয়ে আতঙ্কে চোখ বড় বড় করে গো গো করছিলাম। এমনকি লুঙ্গিতে নাকি পর্যন্ত আমি নোংরা করে ফেলেছি। সঙ্গে সঙ্গে হুজুর এবং কয়েকজন ছাত্র মিলে আমাকে পুকুরে নিয়ে গোসল করিয়ে পরিষ্কার করে বিছানায় এসে শোয়ায়। এরপর কিছু দোয়া পড়ে তেল মালিশ করে আমার জ্ঞান ফেরায়। হুজুর জানতে চাইলেন সেই রাতের সমস্ত ঘটনা। খুলে বলার পর তিনি গম্ভীর হয়ে পড়েন এবং ওনার থেকে আরও বড় একজন আলেম হুজুরকে মাদ্রাসায় আসার অনুরোধ করেন। সেই আলেম হুজুর এসে সমস্ত বিষয় শুনে মাদ্রাসার চারপাশে আজান দিয়ে পেরেক মেরে মাদ্রাসা বন্ধ করে দেন। কি ভাবছেন ঘটনা শেষ? না, ঘটনা কেবল তো শুরু। মাদ্রাসা বন্ধ দেওয়ার 6 মাস পর কিভাবে যেন সেই বন্ধনটা কেটে যায়, আর তখন থেকেই শুরু হয় অদ্ভুত সব কাণ্ড। একদিন আমাদের এক ভাই কোরআন শরীফ শেষ করার খুশিতে জিলাপি এনে মিলাদ দেয়। সবাই মিলে মজা করে জিলাপি খাওয়ার পর কিছুটা বেঁচে যায়। তাই ভাবি জিলাপিগুলোকে একটি পাত্রে রেখে মাদ্রাসার ভেতরে একটা মাত্র খাট আছে যেখানে হুজুর ঘুমায়, তার নিচে আমি রেখে দেই। পরে রাতে আমরা খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়ি। রাত তখন কয়টা হবে খেয়াল নেই। হঠাৎই একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়। শব্দটা ছিল এরকম যেন মাদ্রাসায় টিনের ওপরে কারা লাফালাফি করছে, এপাশ থেকে ওপাশে দৌড়াচ্ছে। আমি শোনা মাত্র আতঙ্কে শিউরে উঠে পাশের ছেলেটিকে ডাকতে যাব, দেখি সেও জেগে আছে। আমাকে চুপ করে শুয়ে থাকতে বলে, সে সবকিছু শুনছে। এভাবে ভয়ে সারা রাত কাটার পর সকালে জানতে পারি সবাই সেই শব্দ শুনেছে, কিন্তু কেউ ভয়ে আর কোনো কথা বলেনি। হুজুরও শুনেছেন। পরে আমাদের মধ্যে কয়েকজন মই বেয়ে টিনের ওপর উঠে দেখে জিলাপির খালি প্যাকেট। কেউ যেন গত রাতে মাদ্রাসায় টিনের ওপরে বসে জিলাপি খেয়েছে ও নাচানাচি করেছে। বিষয়টা মোটেও স্বাভাবিক নয় তা
বেশ টের পাচ্ছিলাম সবাই। এরপর থেকে শুরু হয় হাড় হিম করা সব ঘটনা। সেদিন আমারই এক বন্ধু সহপাঠী সাগর ছুটি কাটিয়ে মাদ্রাসায় ফিরেছে। তার মা আমাদের সবার জন্য আদর করে গরুর মাংস রান্না করে টিফিনে পাঠিয়েছে। আসলে খাওয়ার সময় আমরা সবাই যে যার টিফিন ভাগ করে একসাথে খেতাম। আমরা সবাই একটি ছোট ঘরে খেতে বসতাম এবং খাওয়ার পর বড় ঘরটা এসে পড়াশোনা করতাম। সমস্ত টিফিন বক্স ছোট ঘরটাতে রাখা থাকতো। কারোর বাড়ি থেকে কোনো খাবার এলে বা ভালো কিছু যখন খাবার আসতো, সবাই লুকিয়ে চুরিয়ে একবার করে এসে টিফিন খুলে উকি মেরে যেত। বলাই বাহুল্য, আমিও তার অন্যথা নই। গরুর মাংসের সুস্বাদু গন্ধে সমগ্র মাদ্রাসাটা মোমো করছিল। তাই লোভ সামলাতে না পেরে পড়ার ফাঁকে আমিও লুকিয়ে টিফিন খুলে দেখতে গেলাম। কিন্তু ঠিক সেই মুহূর্তে সাগর আমাকে ধরে ফেলে এবং বলে, কিরে তৌকির, তুই লুকিয়ে লুকিয়ে মাংস খেতে এসেছিস? দাঁড়া, আমি এক্ষুনি হুজুরকে বলছি তুই পড়া বাদ দিয়ে এইসব করছিস। রণে ভঙ্গ হওয়ায় আমি রাগে কটমট করে তার দিকে চেয়ে বললাম, যা বলকে। এরপর দৌড়ে পড়ার ঘরে চলে যাই। আসলে এটা অন্য কারো টিফিন হলে বা অন্য কেউ হলে ব্যাপারটা মানা যেত, কিন্তু সাগর আমার বন্ধু হয়ে এরকমটা করবে আমি আশা করিনি। রাত তখন আন্দাজ 8:15 মতো হবে। শীতের রাত, বাইরে বেজায় ঠান্ডা পড়েছে। আমি কোরআন শরীফ পড়ছিলাম। এমন সময় মান অভিমানের পালা শেষ করে সাগর এসে কাচুমাচু স্বরে বলল, ভাই রাগ করিস না, আমি মজা করছিলাম তখন। ভাই একটু চল না আমার সাথে, বাথরুমে যেতে হবে। আমি অভিমানের স্বরে বললাম, না হবে না, আমি পড়ছি এখন, পড়া ছেড়ে উঠবো না। সাগর বলল, ভাই একটু চল, আমি কথা দিচ্ছি খাওয়ার সময় তোকে 2 পিস মাংস বেশি দেবো, এবার চল। কিন্তু কে শোনে কার কথা? আমি ঘাট হয়ে বসে রইলাম। অগত্যা সাগরে একা গেল বাথরুমে। দেখতে দেখতে প্রায় আধ ঘন্টা কেটে যায়। আমার সেদিকে হুঁশ ছিল না। খানিক বাদে দেখলাম সাগর চুপচাপ আমার পাশে এসে বই খুলে বসলো। আমি আর চোখে তার দিকে তাকাতেই আঁতকে উঠি। দেখি অদ্ভুতভাবে নিশ্চল পাথরের মতো বসে আছে। অপলক দৃষ্টিতে লণ্ঠনের আলোর দিকে তাকিয়ে আছে। ইলেকট্রিসিটি ছিল না তখন। কিছু বলার আগেই হঠাৎ এসে উঠে পড়ে এবং অদ্ভুতভাবে সজোরে পা মাটিতে আছাড় মেরে মেরে হেঁটে ঘর থেকে বেরিয়ে যায়। সেই সঙ্গে পিছু পিছু একটি উষ্ণ বাতাসও যেন চলে যায়। ততক্ষণে হুজুরও সেখানে চলে এসেছেন। সাগরকে এইভাবে অস্বাভাবিকভাবে বেরিয়ে যেতে দেখে গম্ভীর স্বরে পেছন থেকে ডাক দেন, কিন্তু সাগর যেন কিছু শুনতেই পেল না। এক অদৃশ্য টানে সে এগিয়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে আমি, হুজুর ও আর 2-1 বড় ভাই, মঈন ভাই, বোরহান ভাই মিলে তার পিছু নিলাম। আমরা দেখলাম সাগর মাদ্রাসার ঠিক পেছনে বাঁশঝাড়টার পাশ দিয়ে বিলে যাওয়ার আল ধরে রাস্তায় নেমে আল বরাবর হেঁটে যাচ্ছে। সাগর এতটাই জোরে হাঁটছিল যে আমরা তার পিছু নিতে পারছিলাম না। ধীরে ধীরে সে অন্ধকারে মিলিয়ে যায়। তবু আমরা জানতাম বিলের এই রাস্তাটি সাগরের বাড়ি যাওয়ার পথ। আমরা আন্দাজ করে তার বাড়ির উঠোনে গিয়ে পৌঁছাই। সেখানে গিয়ে দেখি তার মা কান্নাকাটি করছেন। সাগর উঠোনে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমাদের দেখে সবাই তড়িঘড়ি করে সাগরকে তুলে দালানে নিয়ে যেয়ে শোয়ায়। আমরা একটা বিষয় লক্ষ্য করি এবং সবাই চমকে উঠি। বিলের পানি ভেজা এতটা পথ, আমাদেরই মাজা পর্যন্ত কাদা ছিটকে এসেছে, কিন্তু সাগরের পায়ে এক ফোঁটা কাদা নেই। তবে কি সাগর ভেসে ভেসে এলো? ঘণ্টাখানেক পর আমরা সাগরকে নিয়ে মাদ্রাসায় ফিরে আসি ওর চিকিৎসার জন্য। এটুকু আমরা বুঝতে পারছিলাম যে কিছু একটা অতি প্রাকৃতিক বিষয় ঘটেছে, যেটা আমরা কেউ লক্ষ্য করিনি। সাগরের মাও সঙ্গে এসেছিলেন। সাগরকে নিয়ে এসে একটা বিছানায় শুয়ে দেয় হুজুর। দোয়া পড়ে ফোঁ দেওয়ার সাথে সাথেই আচমকা সাগর উঠে বসে। তৎক্ষণাৎ হুজুরের নির্দেশে বড় ভাইরা 3-4 মিলে তাকে জাপটে ধরে। কিন্তু তখন তার শরীরে সে কি শক্তি! সবাইকে এদিকে ওদিকে ছুঁড়ে ফেলে মাদ্রাসার ভেতরে ছোটাছুটি করতে লাগলো এবং সেই সঙ্গে বলতে লাগলো, আমাকে ছেড়ে দে, না হলে তোদের কেউ বাঁচতে পারবি না, সব কয়টাকে মেরে শেষ করে দেব। এরপর মঈন ভাই ও বোরহান ভাইয়ের দিকে আঙুল তুলে দেখিয়ে বলল, আঙুলগুলো ধর। মঈন ভাই ধরলেও বোরহান ভাই ভয় ধরে না। ঠিক সেই সময় সাগররূপী সেই শয়তানের নজর পড়ে আমার ওপর। সাগর কটমট দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে, তোরা ছাড় আমাকে, আগে ওই বেটাকে শেষ করি। এই বলে ছুটে আসে আমার দিকে। মঈন ভাই, বোরহান ভাই ততক্ষণে সাগরের বশীভূত হয়ে গেছে এবং তাকে ছেড়ে দেয়। সেই কাণ্ড কারখানায় আমি আতঙ্কে কাঠ হয়ে দাঁড়িয়েছিলাম। হুজুরের দিকে চিৎকার করে হুঁশ ফেরাতেই বাবা গো মাগো বলে হুজুরকে জড়িয়ে ধরি। এদিকে হুজুর ততক্ষণে মঈন ভাই ও বোরহান ভাইয়ের ওপর পানি পড়া ছিটিয়ে দেয়। তাদেরও ভ্রমটা কেটে যায় এবং সঙ্গে সঙ্গে তারা আবারও সাগরকে ধরে ফেলে। এবার হুজুর সূরা পড়তে থাকলেন এবং হুজুর সাহস করে সাগরের দিকে কয়েক পা এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কে তুই? এখানে কি জন্য এসেছিস? তখন সাগরের ভেতর থেকে একসঙ্গে বেশ কয়েকটি কণ্ঠস্বর মিলিতভাবে বলে উঠল, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। আমাদের 5 বোন 5টি পড়ি, আমরা ওকে আমাদের সাথে নিতে এসেছি। বড় হুজুর তখন বলেন,
তুই কিভাবে আসলি এখানে? পরীগুলো ফ্যাঁস ফেঁসে কণ্ঠে বলতে থাকে, সাগর যখন খাবার নিয়ে এসেছিল তখন আমরা ওই বিলের আলে বসে চুল ছেড়ে বসেছিলাম। সেই সময় সাগর আমাদের চুলের উপরে পা দিয়ে চলে গেছে। তখনই আমি ওর পিছনেই সুযোগ বুঝে আমরা ওকে আমাদের দেশে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার সময় তো তোরা সূরা পড়তে পড়তে পিছু নিলি। আজ রাতের মতো নিয়ে যেতে না পেরে সাগরকে ওরা বাসার উঠোনে ফেলে রাখে। সব শোনার পর হুজুর কড়া কণ্ঠে বলেন, ও বাচ্চা মানুষ, না বুঝে পাড়া দিয়েছে। এখন ভালো চাস তোকে ছেড়ে দে, নইলে তোদের একটাকে একটাকে করে ধরে খতম করব। উল্টে সাগরের ভেতর থেকে সেই পরীগুলো হুজুরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে হুমকি দেয়। হুজুর বেগতিক অবস্থা দেখে সাগরকে বসাতে বলে এবং আলেম হুজুরকে খবর পাঠায়, যিনি এর আগে আমাদের মাদ্রাসা বন্ধ করেছিলেন। উনি এসে সমস্ত বিষয় শুনে সূরা পড়ে তেল পড়া দিয়ে সাগরের মাথায় ঢালার সঙ্গে সঙ্গে সাগর বিকট চিৎকার করে বলে, জ্বলে যাচ্ছে, শরীরটা জ্বলে যাচ্ছে, ছেড়ে দে আমাকে। হুজুর এবার সূরা পড়া বন্ধ করে সাগরকে সজোরে একটা থাপ্পড় মারেন। তৎক্ষণাৎ সাগর অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে তখন প্রায় ভোর রাত্রি। আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছিলাম। সে রাতের মতো সবাই শুয়ে পড়ি। আলেম হুজুরও সে রাতের মতো আর বাড়ি ফিরলেন না, মাদ্রাসায় থেকে গেলেন। পরদিন সকালে সাগরের কাছে যা জানতে পারি তা খুবই অদ্ভুত। সাগর বলে, কাল যখন আমি বাথরুমের দিকে যাচ্ছিলাম তখন ওই বাঁশঝাড়ের পাশে 5 জন অপরূপ সুন্দরী মেয়েদের বসে থাকতে দেখি। লণ্ঠনের আলোতেও পরিষ্কার দেখতে পাচ্ছিলাম মাথার চুল সব ছাড়া, যা মাটিতে ফুটুপুটি খাচ্ছে। চোখের চাহনিতে যে কেউ বিমোহিত হয়ে যাবে। আমি সম্মোহন অনুভব করি এবং তাদের দিকে এগিয়ে কিছু জিজ্ঞেস করতে যাব, তার আগেই মায়াবী কণ্ঠে তারা বলে, আমরা তোমাকে নিতে এসেছি, এসো এসো বলছি। এই বলে তারা আমার কাঁধে হাত রাখে। এরপর আমার আর কিছু মনে নেই। এই বলে সাগর থামে। পরদিন সকালে হুজুর, মঈন ভাই ও বোরহান ভাই মিলে একটি বাড়িতে মিলাদ পড়াতে গেলেন। মিলাদ শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে এসেছে দেখে তারা দ্রুত মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেন। বিপত্তিটা ঘটে তখন যখন কবরস্থানের পাশ দিয়ে তারা আসেন এবং সেখানে পৌঁছাতেই মঈন ভাই হঠাৎই নিজের মাথা ধরে চেঁচিয়ে ওঠেন, হুজুর আমাকে একটু ধরেন, আমার মাথা প্রচন্ড ব্যথা করছে। হুজুর ও বোরহান ভাই সামনে হাঁটছিলেন। মঈন ভাইয়ের চিৎকার শুনে তারা অবাক হয়ে পেছনে তাকাতেই দেখেন মঈন ভাই মাথা ধরে বসে আছেন। তার থেকে 5 হাত দূরে অন্ধকার ঝোপের মাঝে একটি অস্পষ্ট ছায়া মূর্তি দাঁড়িয়ে। তাদের আর বুঝতে বাকি ছিল না মঈন ভাইয়ের সাথে কি ঘটছে। সঙ্গে সঙ্গে তারা কিছু সূরা পড়ে মঈন ভাইকে তুলে দ্রুত মাদ্রাসায় ফেরেন। মাদ্রাসায় এসে মঈন ভাইকে শুইয়ে দেন। হুজুর তখন মাদ্রাসার কাউকে মঈন ভাইয়ের ব্যাপারে আসল সত্যটা বলেননি। উনি কিছু দোয়া আমল করে যান। আমরা ছোটরা সবাই তখন অন্য ঘরে পড়ছিলাম। খানিক বাদে মঈন ভাই চিৎকার করে আমাকে ডাকেন সরিষার তেল দিয়ে ওনার মাথাটা টিপে দিতে। আমি হুজুরের দিকে তাকাতে হুজুর হ্যাঁ সূচক সম্মতি দিতেই আমি গিয়ে মঈন ভাইয়ের মাথা টিপে দেই। রাত তখন 10টার মতো হবে। হুজুর এবার সবাইকে ঘুমাতে বললেন। আমরা সবাই ঘুমাতে গেলাম। সবাই সবে শুয়েছি, ঘুম তখনও আসেনি। এমন সময় মঈন ভাই চেঁচিয়ে উঠে নিজের মাথা দেয়ালের সাথে বাড়ি মারতে লাগলেন। বিশ্বাস করবেন কিনা জানি না, মঈন ভাই নিজের মাথা দেয়ালের সাথে এত জোরে জোরে মারছিলেন যে ওনার মাথা ফেটে যাওয়ার কথা, কিন্তু কিছুই হয়নি। ছোট হুজুর মাথার যন্ত্রণাকে কোনো শারীরিক সমস্যা ভেবে তৎক্ষণাৎ মঈন ভাইকে মাদ্রাসার ভ্যানে করে গ্রামের ডাক্তারের কাছে নিয়ে যেতে বেরিয়ে পড়লেন। বোরহান ভাইও সঙ্গে গেল। বড় হুজুর বাকি কয়েকজন বড় ভাইকে সঙ্গে নিয়ে পেছন পেছন গেলেন। যেই তারা ভ্যান নিয়ে সেই কবরস্থানের কাছে পৌঁছালেন অমনি মঈন ভাই গতরাতে সাগরের মতন আচরণ করতে শুরু করলো। বড় হুজুর সন্ধ্যা থেকে আঁচ করছিলেন যে ব্যাপারটা মোটেও স্বাভাবিক নয়। মঈন ভাইকে আর ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে আমরা মাদ্রাসায় ফিরিয়ে আনি। সেই আলেম হুজুরকে আবারও ডাকা হয় যিনি সাগরের চিকিৎসা করছিলেন। উনি আবারও একইভাবে মঈন ভাইকে সুস্থ করেন। এরপর থেকে প্রতি রাতে কিছু না কিছু অতি প্রাকৃতিক ঘটনা ঘটতে থাকে। কখনো টিনের চালে নাচানাচি, কখনো ঘরে বাঁশের বেড়ার পাশে পৈশাচিক গর্জন, কখনো আবার আমাদের খাবারপত্র লণ্ডভণ্ড করা। এরই মাঝে আরও একটি ঘটনা ঘটে যায়। আমাদের মাদ্রাসায় 2 জন ভাই পড়তো, ইয়াসিন ও সাইন। ওরা প্রায়ই গল্প করত ওদের বাড়িতে নাকি বংশ পরম্পরায় একটি জিন আছে। মাঝে মধ্যেই 2 ভাইয়ের মধ্যে কোনো একজনের ওপর ভর করে এবং পরবর্তীতে অপর ভাই তাকে যেতে বললে সে চলে যায়। আমরা কেউ বিশ্বাস করিনি, গাল গল্প বলে উড়িয়ে দিয়েছিলাম। একদিন সন্ধ্যায় আমরা সবাই পড়তে বসেছি। এমন সময় লক্ষ্য করলাম ইয়াসিন ভাই বই খুলে না পড়ে মাথা নুইয়ে কুকুরের মতো ঘর ঘর করছে। আমরা সবাই অবাক হয়ে দেখলাম সাইন কি বুঝে সজোরে ওর কাঁধে একটা থাপ্পড় মেরে ইয়াসিন ভাইকে পড়তে বলে। ইয়াসিন সেই ঘর ঘর শব্দে না বলার আগেই সাইন ছুটে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ইয়াসিন হঠাৎ মাথা তুলে ভাইয়ের কাণ্ড দেখে রাগে গজরাতে গজরাতে ছুটে গিয়ে দরজায় সজোরে লাথি মারে।
আমরা সবাই হতবাক হয়ে দেখছিলাম। ছোট হুজুর তখন সেই ঘরেই ছিলেন। অবস্থা বেগতিক দেখে জোরে জোরে সূরা পড়তে শুরু করেন তিনি। সেদিন আবার বড় হুজুর নিজের বাসায় চলে গিয়েছিলেন। হুজুরের সূরা পড়া দেখে ইয়াসিন খেপে গিয়ে হুজুরকে মারতে তেড়ে আসে। রাশেদ নামে একজন বড় ভাইও আমাদের সাথে এসেছিলেন। ইয়াসিনের এভাবে তেড়ে আসা দেখে হুজুরকে বাঁচাতে উনিও দৌড়ে গিয়ে ইয়াসিনকে ধরে ফেলে। এখানে বলে রাখি, রাশেদ ভাই একজন শক্তিশালী কুস্তিগীর, তবুও একা সামনে রাখতে পারছিলেন না। শেষে এমন হলো যে আমরা 7জন 8জন মিলেও তাকে ধরে রাখতে পারছিলাম না। ছোট হুজুর ততক্ষণে বড় হুজুরকে ফোন দিয়ে সমস্ত বিষয়টি জানিয়ে দিয়েছেন। সাইন বারবার বাধা দিতে গেলেও ইয়াসিন তার কথা শুনছিল না। এইভাবে বেশ কিছুক্ষণ হুটোপুটির পর সাইন শেষে সজোরে চেঁচিয়ে উঠে ইয়াসিনের ভেতরে থাকা জিনকে থামতে বলে এবং সেখানে থেকে চলে যেতে বলে। আমরা সবাই হতবুদ্ধির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিভাবে ইয়াসিন হঠাৎই শান্ত হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। পরের দিন সকালে গ্রামের লোকজন এসে উপস্থিত। গতরাতের সেই পৈশাচিক চিৎকার হুটোপুটি তারাও শুনেছে। সবাই বলা বলি করছিল এর একটা স্থায়ী সমাধান দরকার। অনেকদিন ধরে মাদ্রাসায় কিছু না কিছু অতি প্রাকৃতিক ঘটনা ঘটেই চলেছে। এরকম চললে তারা তাদের ছেলেপেলেদের আর মাদ্রাসায় পাঠাবে না। ঠিক সেই সময় বড় হুজুরও সেই আলেম এসে উপস্থিত হলেন, যিনি তখন পর্যন্ত সব রকম সমস্যা থেকে আমাদের রক্ষা করে এসেছেন। এই সমস্ত শুনে সেই হুজুর তার জিনকে স্মরণ করে এই পরিস্থিতির আসল কারণ কি তা জানতে চাইলেন এবং সমাধান চাইলেন। কিছুক্ষণ পর সেই পালিত জিনের কাছ থেকে সব শুনে হুজুর বললেন, এখানে অনেক জিন আছে যারা মাদ্রাসায় নামাজ পড়তো এবং পাহারা দিত। তারা সবাই ভালো জিন, কিন্তু সেবার তৌকিরের ওপর থেকে বদ জিনের ছায়া কাটাতে গিয়ে মাদ্রাসা বন্ধ করে বড় ভুল করে ফেলেছিলাম। মাদ্রাসা বন্ধ হয়, দারুণ ভালো জিনরা আর মাদ্রাসায় প্রবেশ করতে পারতো না। মাদ্রাসার মসজিদের নামাজও পড়তে পারতো না। এর ফলে তারা ভীষণ ক্ষেপে যায়। পরবর্তীতে 6 মাস পরে কোনো কারণবশত সেই বাঁধন কেটে গেলে তারা আবারও মাদ্রাসায় প্রবেশ করে এবং রাগে ক্ষোভে বদলা নিতে নানা রকমের মায়া ও ভয় দেখিয়ে আপনাদের জ্বালাতন করছে। এখান থেকে বাঁচার উপায় একটাই, তাদের কাছে ক্ষমা চাইতে হবে আর একটা মিলাদ দিতে হবে। এই বলে আলেম হুজুর বিদায় নিলেন। পরবর্তীতে বড় হুজুর মাদ্রাসায় একটি বড় মিলাদের আয়োজন করে দোয়া পড়ে ক্ষমা চান। তারপর থেকে আলহামদুলিল্লাহ কোনো রকমের সমস্যা হয়নি। আমরা সেই পুরনো মাদ্রাসায় যাই। বড় হুজুরের বছর কয়েক হলো ইন্তেকাল হয়েছে, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। ছোট হুজুরই এখন মাদ্রাসার প্রধান হুজুর। এই বলে তৌকির থামে। ঘটনা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ সুকান্ত মাইতি। আপনি মাঝে মাঝে এই চমৎকার চমৎকার সব ঘটনা আমাদের উপহার দেন এবং আপনি খুব রেগুলার আমাদের ঘটনা পাঠান, সেটাই আসার কথা। সামনে হ্যালোইন এবং সে কারণে আমরাও আপনাদের কাছ থেকে ঘটনা চাই। আপনারা ঘটনা পাঠান। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। সেখানে আপনারা আপনাদের পছন্দ মতো ঘটনা লিখে পাঠিয়ে দিন। আমরা আছি আপনাদের ঘটনার অপেক্ষায় এবং আপনারা যদি ঘটনা না পাঠান তাহলে যে কোনো দিন আমাদের বন্ধ করে দিতে হবে এই শো। তাই আপনাদের ঘটনা আমাদের জন্য খুব জরুরি। কিভাবে পাঠাবেন, কোথায় এসে ঘটনা শেয়ার করতে চান, এই সব জানিয়ে দিন আমাদেরকে। আমরা প্রতি শুক্রবার ফিরে আসতে চাই দারুণ দারুণ সব ঘটনা নিয়ে। আজকে যেটা করতে চাই, এই মুহূর্তে আমরা চলে যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আমাদের আগের ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চলুন তাহলে পরের ঘটনায় যাওয়া যাক। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা এবং আপনারা লিখে পাঠান। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন এবং আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com এবং আমরা একটার পর একটা ঘটনা আপনাদের শুনিয়ে যাচ্ছি। আশা করছি আমাদের ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে। চলুন কথা না বাড়িয়ে আমরা পরবর্তী ঘটনায় যাই। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই। জিজ্ঞেস করলাম না কেমন আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি কৌশিক আহমেদ, বাড়ি টাঙ্গাইলের এলেঙ্গাতে। আমি ভূত FM থেকে, তাও প্রায় 2011 সাল থেকে শুনছি আপনাদের। এখন ভূত.com আছি। আমি একটা সময় ভূত FM না শুনলে ঘুমাতে পারতাম না, তাই ডাউনলোড করে ল্যাপটপে রেখে দিতাম। আর এখন তো স্মার্টফোনের যুগ, তাই মোবাইলেই শুনি।
মূল ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি আমার খালাতো ভাই সুমিতের চাচির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। যারা কৌশিক আহমেদ ভাইয়ের গল্প পড়ে থাকেন তারা সবাই অন্তত সুমিত নামটির সাথে পরিচিত। তো চলুন মূল ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি আজ থেকে 10 বছর আগের। যখন ঘটনা ঘটে তখন সুমিত ভাইয়ের চাচি প্রেগনেন্ট ছিলেন। তো চাচা একদিন রাত করে কাটা ইলিশ মাছের 5টি মাথা কিনে নিয়ে আসেন আর তা ধুতে বলেন টিউবওয়েলে। আমরা সবাই জানি গ্রামের টিউবওয়েলগুলো অনেক দূরে থাকে মূল বাড়ি থেকে। টিউবওয়েলটা যে পাশে ছিল সেই পাশে বাঁশঝাড়ার টিউবওয়েলের 3 দিকে বড় বড় পুকুর। অনেক গভীর ছিল সেই পুকুরগুলো। আমার জানা মতে সেই পুকুরগুলোর পানি কখনো শুকোতো না। আর এক পাশে সুমিত ভাইদের বাড়ি। তো চাচি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে যখন নিয়ে আসবেন তখন খেয়াল করেন মাছের এক একটার মাথা এক এক রকম, মানে 4টা মাথা। কিন্তু চাচা তো কিনে এনেছিল 5টা, যা উনি গুনে দেখেছিলেন। মাছের মাথাগুলো অনেক বড় ছিল, তাই টিউবওয়েলের পানি নিষ্কাশনের জন্য যে পাইপ লাগানো হয়েছিল সেই পাইপ দিয়ে বেরিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর উনি তো কোনো কুকুর বা বিড়ালকেও আসতে দেখেননি। কুকুর বা বিড়াল খেয়ে ফেলেছে এমনও তো না। বিষয়টা ওনার মধ্যে একটু খটকার জন্ম দেয়। চাচার অনুরোধে সেই রাতেই রান্না করা হয় এবং সবাই খান। আর খেতে খেতে চাচি একটি মাছের মাথা মিসিং এই ব্যাপারটা চাচাকে ভয়ে ভয়ে জানান, কারণ চাচা যদি কিছু বলেন তার জন্য। কিন্তু চাচা সবকিছু শোনার পর কেমন একটা বিষণ্ণতা ছড়িয়ে পড়ে তার সারা চেহারা জুড়ে। কিছু একটা অজানা ভয় এবং আতঙ্ক নিয়ে কিছু একটা ভাবেন। ঘটনা এতটুকু হলে ভালোই হতো, কিন্তু মূল ঘটনা ঘটে সেই রাতে। রাত তখন প্রায় 12টার কাছাকাছি। এমন সময় চাচি উল্টাপাল্টা পাগলের প্রলাপ বকতে শুরু করেন। মূলত চাচি প্রেগন্যান্ট আর ডেলিভারির খুব কাছাকাছি সময় হয়ে আসায়, মানে সুমিত ভাইয়ের সম্পর্কে নানি হন, নানি এসে থাকতেন চাচির সাথে। নানি আর চাচি একই খাটে ছিলেন, চাচা ছিলেন নিচে ফ্লোরে। হঠাৎ করেই আচমকা পাগলের প্রলাপ সহ বাইরে বেরিয়ে যেতে চান চাচি, এবং চাচা আর চাচা শাশুড়ি দুজনে মিলেও তাকে আটকে রাখতে পারেন না। গোয়ারের আওয়াজ করে চাচি শুধু বলেন, আমি বাইরে যাব, আমার কাপড় চোপড় ভিজে যাবে, বৃষ্টি আসছে, আমি আমি লাকড়ি তুলতে যাব, তোমরা দেখো না বৃষ্টি আসছে। অথচ বৃষ্টির নামগন্ধ নেই। এমন সময় আবার বলে ওঠে পুরুষ নারী মিশ্রিত কণ্ঠে, ওই দেখ আমাকে নিতে এসেছে, আমি চলে যাব, আমাকে ছেড়ে দে। কখনো আবার হো হো করে কেঁদে ওঠেন, মা আমাকে নিয়ে যাবে, ওরা আমাকে নিতে এসেছে, দেখো কতগুলো খাটো খাটো মানুষ, ওরা আমার পেটের বাচ্চাকে নিতে এসেছে, ইত্যাদি অনেক কথা। এসব শুনে চাচির মা মানে নানি বলে ওঠেন, আরে কে তোকে নিতে আসবে, কে আমার মেয়ে আর নাতিকে নিতে আসবে, পায়ে লাথি মেরে এখনই পুঁতে ফেলবো না। এসব করতে করতে সুমিত ভাইয়া সহ বাড়ির অন্যরা এসে পড়ে, দোয়া কালাম পড়ে শান্ত করেন তাকে। কিন্তু ঘটনার টুইস্ট এখনো বাকি। সকলে ফজরের আজানের অনেক আগেই যখন নানির ঘুম ভেঙে যায় তখন নানি দেখেন ওনার পা খাটের সাথে আটকে আছে। তা আবার বা পা এমনভাবে আটকে আছে যেন মনে হচ্ছে কেউ আঠা দিয়ে আটকে গেছে, যা দেখে নানি চিৎকার শুরু করেন। বাড়ির অন্যরা সবাই ছুটে আসে ওনার কাছে ওনার চিৎকার শুনে, এবং নানির পা খাটের পায়ের সাথে আটকে গেছে দেখে টানাটানি শুরু করে। এমন সময় সেই এন্টিটিটা চাচির উপরে আবার ভর করে কথা বলতে শুরু করে। যদিও চাচির মুখে এই কথাগুলো বলছে, কিন্তু এটা চাচি ছিল না। কথাগুলো এমন ছিল, কিরে তুই আমাকে বাবা দিয়ে লাথি মারবি, এখন তো আমি তোর সামনেই, কই লাথি মার, দিয়েছি না জন্মের মতো শিক্ষা, পা আটকে গেছে, বলে হো হো করে হেসে উঠল চাচি। কথাগুলো মূলত নানিকে উদ্দেশ্য করে বলা, কারণ তিনি লাথি মারতে চেয়েছিলেন সেই পিশাচকে যার জন্য তার পা আটকে গেছে খাটের সাথে। এর ভেতর আজান দিলে এন্টিটিটা চলে যায়, কিন্তু পা আটকেই থাকে। এরপর নামাজ শেষে মসজিদ থেকে বড় হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। উনি এসে সেই এন্টিটিটাকে হাজির করান এবং নানান আমল করে সেই এন্টিটিটাকে চাচির শরীর থেকে বের করে দেন। কিন্তু তারপরেও অনেকদিন চাচি বা চাচির মা দুজনেই স্বপ্নে ভয় পেতেন, কিন্তু সরাসরি আর কিছু দেখেননি, ঘটেনি কিছু। তো এইটুকুই ছিল ঘটনা। যদি সিলেক্টেড হয় তাহলে আমাকে জানাবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো
raisel.bhoot.com@gmail.com। শরৎ চলছে বাংলাদেশে, ভয়ের রাজ্যে হারিয়ে যেতে মানা নেই। আকাশের শুভ্র মেঘ, কখনো কখনো নীল আকাশ, এবং ভালো লাগে কোনো এক সময় ফাঁকা কোনো জায়গায় দাঁড়াতে। এবং অনেকেই বলছেন যে বাংলাদেশে অনেক গরম এখন সমস্ত জায়গাতে, বিভিন্ন জেলাতে, কিন্তু তারপরেও মাঝে মাঝে বৃষ্টির শীতলতা আপনাকে নিশ্চয়ই স্পর্শ করছে, আপনাকে নিশ্চয়ই নিয়ে যাচ্ছে এক অদ্ভুত অনুভূতিতে। এবং আমরা আপনাকে নিয়ে যেতে চাই সেই অনুভূতিতে নয়, নিয়ে যেতে চাই ভয়ের রাজ্যে। একটা অডিও ক্লিপ প্লে করব এখন, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম চাচিমা ভাই, আমি ফারহান আমন বগুড়া জেলার নামুজা ইউনিয়ন থেকে বলছি। আজকে আমি শেয়ার করব আমার ছোটবেলার একটা ঘটনা, যেটা আমার শৈশবে ঘটেছিল। তো কথা বেশি না বাড়িয়ে আমি সেই ঘটনাটি শুরু করব। আমার তখন বয়স 10 থেকে 11 হবে, ছোট ছিলাম অনেক। তো তখন সময়টা ছিল শীতকাল। আমার গ্রামের ঠিক পাশে আরেকটি গ্রামে আমার নানির বাড়ি, যেখানে 10 থেকে 15 মিনিট হাঁটলেই আমার নানির বাড়িতে যাওয়া যেত। আমার নানির বাড়ির থেকে কিছুক্ষণ 1 মিনিট হাঁটলেই একটা নদী পাওয়া যেত, যমুনা নদীর শাখা ওটি। নদীটির নাম নাগর নদী। নাগর নদীর ঠিক পাশে, আমার নানির বাড়ির ঠিক পাশে নাগর নদীটা ছিল। নাগর নদীর ওই পাশটাই ছিল হিন্দুদের বসবাস, বা আমরা যেটাকে বলি হিন্দু পাড়া। সেখানে একটা মন্দির ছিল, মন্দিরের ঠিক পাশেই নদীর পাড়ে, নদীর ঘাটে একটা শ্মশান ছিল, হিন্দুদের শ্মশান। আর এই পাশ থেকে নদীর ওই পাশটা বেশি বড় ছিল না, খুব ছোটই ছিল। তো তখন শীতকাল, হাঁটু পর্যন্ত পানি নদীতে। আমি আমার নানির বাড়িতে যাই, প্রায় নানির বাড়িতে যেতাম, সেদিনও যাই। আমার কিছু কাজিন ছিল, মামাতো ভাই বোনরা আমার ছোট, সেগুলা তাদের বয়স 7-8, কারোর বয়স 5 এমন হবে। সবাই আমার ছোট, আমি একটু বড় ছিলাম, আর আমি একটু দুষ্টু টাইপের ছিলাম। তো আমরা 3 কাজিন, আমার 3 কাজিন মিলে আমি খেলতে খেলতে সেই নদীর পাশে চলে যাই, নদীর ধারের কাছে যাই একদম। তো হাঁটু পর্যন্ত পানি, তেমন একটা ভয় ছিল না তখন। আমরা খেলতে খেলতে একদম পানির কাছে চলে যাই। তো ওপাশটায় তাকিয়ে দেখি একটা বৃদ্ধা মহিলা মাছ ধরছিল জাল ফেলে, কিন্তু সেখানে কোনো মাছ ছিল না। আমরা একটু ভালোভাবে তাকিয়ে দেখলাম, লক্ষ্য করলাম যে মাছটা ধরে ধরে ব্যাগে রাখছে, কিন্তু মাছটা যে কোথায় এটাই আমরা দেখতে পাচ্ছিলাম না। কিন্তু এমন ভাবে রাখছিল যেন হ্যাঁ সে খুব বড় মাছ ধরছে, বা ব্যাগে রাখছে অনেকগুলো মাছ ধরছে, এমন কিছু। আমরা খেয়াল করলাম মাছ নেই, কোনো মাছ নেই, জাস্ট হাত দিয়ে এভাবে ধরছে, মানে মাছের মতো করে ধরছে আর ব্যাগে রাখছে, কিন্তু মাছ ছিল না। কিন্তু যাই হোক, ব্যাপারটা সেটা না। ব্যাপার হলো আমরা খুব ভয় পেয়েছিলাম যে এত মানে অনেক বয়স্ক একটা বৃদ্ধা মহিলা ছিল, অনেক বয়স্ক ছিল। এত বয়স্ক মানুষ কিভাবে মাছ ধরতে পারে বা এই নদীতে নেমে মাছ ধরার চেষ্টা করে? তার বয়স হয়তো তখন আমার আনুমানিক হবে 100 পার হয়ে যাবে এমন বয়স ছিল। হাত পা কাঁপছিল, থরথর করে কাঁপছিল বয়স্ক, যেহেতু দাঁড়াতে পারছিল না ঠিক মতো। তো আমি দুষ্টামি করে, যেহেতু আমি বড় ছিলাম তাদের মাঝে, তো আমি দুষ্টামি করে নিচে থেকে একটা ঢিল ছুরি, একটু পানির কাছে যাই, একটু পানির মধ্যে 1 পা দিয়ে ঢিল ছুরি সেই বৃদ্ধার দিকে। তো ঢিলটি গিয়ে তার চালের উপরে পড়ে। একবার ঢিল ছুরি, কোনো রেসপন্স নাই সেই বৃদ্ধা মহিলাটির। দ্বিতীয়বার আবার ঢিল ছুরি, কোনো রেসপন্স নাই। তৃতীয়বার যখন আমি একটা ঢিল ছুটতে যাব, ঠিক তখনই বৃদ্ধা মহিলাটি চিৎকার দিয়ে বলে ওপাশ থেকে যে এই তোদের কিন্তু শ্মশানের ভূত ধরে দেব। তো আমি এটা শুনে ভয় পাই, যেহেতু তখন আমরা ছোট ছিলাম, সবাই ভূত প্রেত এগুলো কথা শুনলেই ভয় পেতাম। তো
আমার কাজিনরা বলে যে এখানে আর থাকা ঠিক হবে না, যদি সত্যি সত্যি লোকটি বা আমাকে ভূতদের ধরে মানে ভূতদের কাছে দিয়ে দেয়, শ্মশানের যেহেতু ভূত আছে, আমরা অনেকেই লোকের মুখে শুনি শ্মশানের ভূত থাকে। তুমি বললাম আচ্ছা ঠিক আছে চলো আমরা বাড়িতে যাই। বাড়ির দিকে পা বাড়ালাম, পানি থেকে একটু উঠলাম, উঠে নদীর পাড়ে উঠলাম। এটা কিছুটা আসার পরে দেখি কিছু কালো কালো মেঘ আমাদের মাথার উপরে, মানে কোথা থেকে যেন হুট করে কালো মেঘ আকাশটা কালো হয়ে গেল, বা দিনটা যেমন উজ্জ্বল ছিল, রোদ ছিল, রোদ নেই, অন্ধকার অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে রাত। আর আকাশে অনেক ঘন কালো মেঘ। আমরা ভয় পেলাম যে এই সময় কালো মেঘ কোথা থেকে আসবে। বিশেষ করে আমি ভাবছিলাম যে কালো মেঘ, এখন তো বর্ষাকাল না, বৃষ্টি হওয়ার কথা না, শীতকালে তো সাধারণত বৃষ্টি হয় না এভাবে। তো এসব ভাবতে ভাবতে আমি সেই বৃদ্ধা মহিলাটির দিকে তাকালাম, তো দেখলাম না ওখানে কোনো মহিলা নেই, কোনো জালও নেই। কিন্তু একটু আগে আমরা যে দেখেছিলাম মহিলাটাকে আর জালটাকে, মানে জাল বলতে নদীতে যে বাঁশ রেখেছে জালগুলা বানাই, আমি জালগুলার নাম বলতে পারছি না আসলে, কি নাম আমার মনে নেই। তো হুট করে জাল সহ উঠায় নেওয়া তো সম্ভব না। কোথায় গেল জাল বা সেই ব্যাগ বা যেটাই হোক বুড়িটা? তো আমি ভাবলাম হয়তো চলে গেছে, হয়তো নিয়ে এসব, ওসব আর খেয়াল করে নাই। আমরা বাড়িতে চলে আসি। তো বাড়িতে চলে আসার পর ওইসব বিষয় আর খেয়াল করি নাই, মানে ওইসব বিষয় করতে দেয় নাই। যাই হোক, তার কিছুদিন পরে আমার নানা মারা যায়। আমার নানা মারা যাওয়ার পরে তাকে ওই আমাদের কবরস্থান আবার ছিল, আমার নানাদের কবরস্থান ছিল যে নদীটা আছে, নদীর ঠিক পাশে শ্মশানটার বিপরীতে, মানে শ্মশানটা থেকে একদমই নদীর ওই পাশে শ্মশান, এই পাশে আমার নানাদের কবরস্থান। আর কবরস্থানের ওই পাশে কিছু একটা মানে ঘন জঙ্গল টাইপের ছিল, বাঁশঝাড় ছিল, কলা বাগান ছিল। তো যাই হোক, আমার নানা মারা যাওয়ার পরে নানার কুলখানি বা মিলাদ দোয়া, যাই হোক কুলখানি যেটাকে বলে, আমরা বলি এখানকার ভাষায় কুলখানি। তো কুলখানিতে আগে গ্রামের মানুষেরা, আমাদের এদিকে গ্রামের মানুষেরা বেশি লোকজন খাওয়ার আয়োজন করলে কলা পাতাতে খাবার দিত সবাইকে। তো আমার মামা, আমার খালু, আমার আরো ছোট ছোট ভাই বোন গুলা সবাই মিলে আমরা সেই নদীর পাড়ে কলা বাগানে, যেখানে আমার নানার কবর দেওয়া হয়েছিল আর আমার নানারই কলার বাগান সেটা, তো সেখান থেকে কলা পাতা কাটতে যাই সবাই। তো তখন সকাল 11টা কি 12টা হবে, সবাই কলা পাতা কেটে নিয়ে চলে যায় বাসায়। আর আমি ছোট, মানে আমরা ছোটরা ওখানে খেলতে খেলতে ওখানে থেকে যাই, যে আমরা একটু পরে যাব, একটু খেলি। তো ওখানে দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে খেলতেছিলাম। খেলতে খেলতে যেহেতু আমি বড়, আমার ছোট সব কাজিনরা, তো আমার একটা ছোট কাজিন, ছোট বোন, ওর বয়স ছিল হয়তো তখন 5 বা 6। ও খেলতে খেলতে ওই আমার নানার কবরস্থানের পাশে বাঁশঝাড় আছে, ঘন জঙ্গল টাইপের, সেখানে যায়। গিয়ে দেখতে পায় একটা মানুষ দাঁড়ায় আছে। তো ওইটা দেখে ও ভয় পেয়ে আমাদের দিকে আসে, এসে বলে আমি ভূত দেখেছি, একটা লম্বা ভূত দেখেছি। আমি বিশ্বাস করি না, যেহেতু আমি সবার বড় ছিলাম ওখানে তখন। আমি বললাম যে হ্যাঁ ভূত দেখেছো, কোথায় ভূত দেখি আমরা একটু। তো বলে যে হ্যাঁ বাসস্ট্যান্ডের মধ্যে ভূত আছে, যেও না। আমি ভাবলাম যে কোথায় ভূত, কি ভূত, হয়তো ছোট মানুষ মজা করছে। আমি সেই বাঁশঝাড়ের দিকে এগিয়ে গেলাম, জঙ্গল টাইপের, জঙ্গলের মধ্যে 2-1 পা ঢুকলাম, এগিয়ে গেলাম, সামনে বিশাল বাঁশঝাড়। তো বাঁশঝাড়ের মধ্যে আমি যেটা দেখলাম, সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। এত লম্বা একটা মানুষ স্বাভাবিক মানুষের থেকে 2 গুণ লম্বা। স্বাভাবিক মানুষ যতটুকু লম্বা হয় তার থেকে 2 গুণ লম্বা হয়তো তার থেকেও বেশি হবে। একটা লম্বা মানুষ তাকিয়ে আছে আমার দিকে, একদম চোখের পলক ফেলছে না, একদম তাকিয়ে আছে।
তো আমি অনেক ভয় পেয়ে গেছি, অনেক ভয়, মানে হয়তো আমার তখনকার ভয়ের অনুভূতিটা আমি বোঝাতে পারবো না, যেহেতু তখন আমি অনেক ছোট ছিলাম। শুধু আমি শিহরিত হচ্ছিলাম এটা ভেবে যে এত লম্বা মানুষ কোথা থেকে এলো, এত লম্বা মানুষ কিভাবে হয়। তো তখন আস্তে আস্তে বিশ্বাস করতেছিলাম যে এটা হয়তো ভূত, এটা হয়তো ভূত। এটা ভেবে আমি ওখান থেকে একটু দূরে আসি, দূরে এসে সবাইকে বলি, যেখানে আমার কাজিনরা দাঁড়িয়ে ছিল, সবাইকে বলি যে পালাও পালাও, ভূত ভূত। তো তারা আমার পিছনে পিছনে দৌড়ায়, আমি দৌড়ে আমার নানির বাড়িতে চলে আসি। নানির বাড়িতে আসার পরে আমার নানি, আমার মামা মামি যারা আছে সবাইকে বলেছে আজকে আমি ভূত দেখেছি, ভূত দেখেছি। একটু কিছুটা ভয় নিয়েই বলে যে আমি আজকে ভূত দেখেছি, কিন্তু কেউ বিশ্বাস করে না, সবাই ভাবে যে মজা করছি অথবা ভুল কিছু দেখেছি। তো আমার একটা খালু আমাকে বললো যে ভূত দেখেছো, আচ্ছা ঠিক আছে, ওই পাশে আর যেও না, যদি আবার দেখো ওই বাঁশঝাড় নদী ওইসবে আর খেলতে যেও না। তো আমরা ওই পাশে আর যাইনি সেদিন। তো সেদিন রাত থেকে আমার একটু একটু করে জ্বর। তো তার পরের দিন থেকে আমি প্রচন্ড জ্বর চলে আসে, রাত থেকে জ্বর শুরু, পরের দিনে জ্বর প্রচন্ড অনেক বেশি হয়ে যায়। ডাক্তারের ওষুধ খাচ্ছিলাম কিন্তু জ্বর ভালো হচ্ছিল না, জ্বর কমছিল না, জ্বর যেমন তেমনই থাকতো। এভাবে কিছুদিন কেটে যায়। তারপর যখন সবাই দেখছিল যে ওষুধ খেয়ে কাজ হচ্ছে না, তখন যেহেতু আগের যুগের মানুষ সবাই কবিরাজ, ফকির অথবা মানে হুজুর এসব কিছু, ঝাড়ফুঁক এসব কিছু বেশি বিশ্বাস করতো। তো আমার আত্মীয় স্বজন সবাই আমার ফ্যামিলিকে পরামর্শ দেয় যে জ্বর কমছে না, তাহলে তুমি কোনো কবিরাজ বা কোনো ফকিরের কাছে দেখাও, ঝাড়ফুঁক দিয়ে ঠিক করে দিবে। তো সেই সবার কথা শুনে আমার ফ্যামিলি কবিরাজের কাছে দেখায়। কবিরাজের কিছুদিনের চিকিৎসায় আমি সুস্থ হয়ে যাই, আমার জ্বর পুরোপুরিভাবে ভালো হয়ে যায়। কিন্তু পুরোপুরিভাবে আমি সেই বিষয়টা ভুলতে পারিনি, আজও ভুলতে পারিনি। আমি সেদিন থেকে শুরু করে প্রায় আমি স্বপ্নে দেখি সেই শ্মশান, সেই বুড়ি বা সেই লম্বা মানুষটা, বাঁশঝাড় আমার স্বপ্নে আসছে অনেক ভয়ানক রূপে। আমি সেগুলো অনেক স্বপ্ন দেখি ভয়ানক সেই জায়গাগুলো নিয়ে, এবং স্বপ্নের মধ্যে আমার অনুভূতিটা এমন হয় যে সেই জায়গাগুলো আমাকে টানছে বলতে সেই জায়গাগুলোতেই আমি ঘুরে ফিরে যাচ্ছি। একটা আকর্ষণ হয়ে গেছে স্বপ্নের মধ্যেই, কিন্তু বাস্তবে না। আমি বাস্তবে এখন বড় হয়ে গেছি, তো সেভাবে আর কখনো নানির বাড়িতে যাওয়া হয় না, বা গেলেও হয়তো অত ঘোরাফেরা হয় না। তো যাই হোক, এই ছিল আমার ঘটনা। আমার এখানে শেষ নয়, ঘটনা আরো আছে, আমি সেগুলো শেয়ার করব পরবর্তীতে, যেহেতু আজকের ঘটনাটি একটু বড় হয়ে যাচ্ছে। আমার সাথে আরো ঘটনা আছে, আমি পরবর্তীতে সেগুলো শেয়ার করব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, রাসেল ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভিতরে রোজ এভাবেই আসে। Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। আমি আবারও ফিরে এলাম আপনাদের কাছে এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা পরবর্তী অডিও ক্লিপে যাব এবং এই অডিও ক্লিপটি শুনে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। Booth.com প্রতি শুক্রবার প্রচারিত হয় শুধুমাত্র স্বাধীন মিউজিক অ্যাপে রাত 11:59। আপনারা অবশ্যই বন্ধু বান্ধব সহ সবাইকে জানিয়ে দেবেন সেই কথা। আপনাদের অপেক্ষায় থাকলাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী অডিও ক্লিপে। আশা করছি অডিও ক্লিপটিও আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ঢাকা নয়াপল্টন থেকে শামীমা আক্তার তিশা বলছিলাম।
আমি ভূত এফএম 2012 সাল থেকে শুনি এবং শোটি আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি একটি ঘটনা পাঠাইছিলাম, সেই ঘটনাটা সিলেক্ট হয়েছে, আমি অনেক খুশি। আমার দ্বিতীয় ঘটনা আমি আজকে বলতে চাই। এটি আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা, আশা করি ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে আমার ঘটনা আমি শুরু করছি। বলে রাখা ভালো, আমার দেশের বাড়ি যশোর, এর আগেও বলছিলাম। তো যশোর আমার দেশের বাড়ি, আমার হাজব্যান্ডের সাথে আমি ঢাকায় থাকি চাকরির সুবাদে। তো আমি যে ঘটনাটি বলতে চাই এটা একটা বাসা কেন্দ্রিক। আর আমি যশোরে যে স্কুলে পড়তাম সেই স্কুলটি হচ্ছে নীলগঞ্জ শ্মশানের পাশে। তো সেখান থেকে আমার একটু সমস্যা হয়েছিল, তো পরবর্তীতে আমার ঢাকায় চলে আসা। আমার বিয়ের 8 বছর কোনো সন্তান হয় না। তো অনেক ডাক্তার দেখানোর পরে যখন বাচ্চা হয় না, তারপরে কবিরাজ দেখালাম, যেহেতু আমার তো আগে একটু সমস্যা হয়েছিল। পরে কবিরাজি করার পরে বলল যে এরকম শ্মশানের যেই শয়তানগুলো আছে তারা ক্ষতি করছে দেখে তোমার বাচ্চা হয় না। তো যাই হোক, সেই মোতাবেক দোয়া তদবির করার পরে আমার একটা বাচ্চা কনসেপ্ট করলো। আমরা তো অনেক খুশি যে বাচ্চা কনসেপ্ট করছে। তারপরে আমরা যে বাসায় থাকতাম নয়াপল্টনে, সেই বাসাটা আবার ভালো না, ওইখানে অনেক আগে নাকি একটা কুয়া ছিল, সেখানে অনেক মানুষও পড়ে মারা গেছে। সেই কুয়াটা বুঝাই দিয়ে তার উপরেই আর কি বাসাটা হয়েছে। তো নতুন বিল্ডিং করাতেই আমরা বিল্ডিং এ শিফট করার পরে ওই বাসায় 2 তলা, নিচে হচ্ছে প্রেস এবং দ্বিতীয় তলায় 4টে ভাড়াটের রুম, আর উপরে ছাদ। উপরে আরেকটা রুম করা, তার উপরে ছাদ, কিন্তু ওইখানে কেউ থাকে না, সবে বাসা তৈরি করবে, প্ল্যান করে রাখা। তো যাই হোক, আমাদের ওই বাসায় প্রচুর কালো বিড়াল, এত পরিমাণ যে কালো বিড়াল, তাদের গায়ে কোনো সাদা ছোপ বা লাল ছোপ কিছুই না, জাস্ট ব্ল্যাক কালার, পুরো কালো। তা যাই হোক, ওই বাসায় থাকতে অনেক সময় অনেক রকম, সব সময় অসুস্থ থাকি আমি, আমার হাজবেন্ড, আমরা সব সময় উঠা ধরে অসুস্থ থাকি। তারপরে শুধু যে আমরা তা না, 4টা ফ্ল্যাটে যারা ছিল তারাও ওরকম অসুস্থ থাকতো, সব সময় ভয় পেত রাত্রে। তো আমার পাশে যে ভাবি ছিল, সে আর আমি 2 মাস 8 পিস করেই কনসেপ্ট করছি। তা সে আমাকে বলে, ভাবি জানেন আপনি উপরে এরকম রাত্রেবেলায় কে যেন ঢিল ছুঁড়ে আর লাফালাফির শব্দ, অনেক সময় দেখবেন নুপুরের শব্দ। তো খেয়াল করে দেখি সত্যিই সেরকম। তো যাই হোক, ভয় পাই অনেক সময় অনেক রকম। তো আমার আম্মু আবার আমারে একটু দোয়া তদবির করে ঘর সব বন্ধ করে দিয়ে গেছে। যাই হোক, ওরকম কোনো সমস্যা আর হয়নি। তো বাচ্চাটা কনসেপ্ট করার পরে 4-5 মাস যাই হোক ভালোই ছিলাম। এই ভয় আবার একটু ভালো, এখন যেহেতু থাকতে হচ্ছে ওই বাসায়, সেই হিসেবে আসি একভাবে। তো ওই বাসায় থাকতে থাকতে একদিন আমার তখন 5 মাস, একদিন ঝড় উঠছে। তো আমার কাজের বুয়া বা ছাদে কাপড় মেলছে, তো আমি কাজের বুয়ার মেলে দিয়ে গেছে, কিন্তু উঠায় আনতে হবে তো আমার। তো ঝড় উঠা দেখে আমি দুপুরবেলায় একটা ম্যাজ সাথে করে নিয়ে ছাদে যাই, যে কাপড়গুলো যখন তুলতে যাই তখন আমার ওই বাসা থেকে বাতাস লাগছিল। বাতাস লাগার পরে আমি ওইখান থেকে নামছি, নেমে ঘরে আসছি, সেই ধরেই আমি অনেক অসুস্থ বোধ করতেছি নিজেকে। তো যাই হোক, আমার হাজবেন্ড বাসায় আসছে, আসার পরে দেখছে যে আমি অনেক অসুস্থ। তো আমাকে বলছে যে চলো ডাক্তারখানায় যাই। তো আমি বলছি যে না থাক, আমি তো 2 দিন আগেই দেখা আসছি, দেখি কি হয় তারপরে। যাই হোক, রাত্রেবেলায় ঘুমায় পড়ছি। আমার পাশে এসে অনেকক্ষণই জেগেছিল, রাত 2টা পর্যন্ত, আমার শরীর খারাপ দেখে। তা সেও ঘুমায় পড়ছে আমার পাশে। তো আমি রাত্রে একটু ওয়াশরুমে যাব। তা এরকম সময় আমি যখন ওয়াশরুমে যাওয়ার জন্য উঠছি, তখন ওকে আর ডাকিনি, কিন্তু আমাকে বলছিল যে যখনই ওঠো তুমি আমাকে ডাক দিবা। তা আমি ভাবছি যে এক্ষুনি ঘুমালো, আমি আবার এখন ডেকে ডিস্টার্ব করব, থাক ঘুমায়। তো যাই হোক, আমি উঠে ওয়াশরুমে যাই, যে মনে হচ্ছে আমাকে কে যেন ঘাড় ধরে মানে ঠেসে ধরেছে বাথরুমের ভেতরে।
মনে হচ্ছে বাথরুমে যে ওয়াশরুমে যে বালতিটা আছে, বালতিটা পানির ভিতরে মনে হচ্ছে আমার ঘাড় ধরে কে ঠেসে ধরছে। তো আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমি চিল্লাপাল্লাও করতে পারছি না। যাই হোক, এক পর্যায়ে আমি অনেক ধস্তাধস্তি করছি তার সাথে, করার পরে আমি অনেক অসুস্থ হয়ে পড়ছি। তারপরে আমি কোনো রকম দোয়া কলমা পড়ে আমি বেডে এসে তার পাশে শুয়ে পড়ছি। ততক্ষণ কিন্তু আমার যতটুকু বাচ্চার ক্ষতি করার সে করে ফেলছে। তো আমি রাত্রে এমন অবস্থা আমার যে এক প্রকার আমি অন্য রকম হয়ে গেছিলাম, যে আমার স্বামীকে ডাকবো, যে বলবো যে আমার এরকম হয়েছে। আমি এগুলো কিছুই করিনি, আমি তার পাশে এসে ঘুমায় পড়ছি। তো যখন আজানের কিছুক্ষণ আগে আমি একটা স্বপ্ন পাই, অনেক উঁচু লম্বা একটা মহিলা, সে চোখগুলো অনেক ভয়ঙ্কর, সে আমাকে ধরে আগুনের ভিতরে ফেলে দিচ্ছে। তো এই স্বপ্নটা দেখে আমি চিৎকার দিয়ে উঠে আমার তখন ওঠার সাথে সাথে দেখি যে আজান দিচ্ছে, ফজরের আজান। তো আমি আমার হাজবেন্ডকে তখন ডাকছি, মানে আজানটা দেওয়ার পরে আমার জ্ঞান আসছে, তার আগে কিন্তু আমার কোনো জ্ঞান ছিল না। তো আমি হাজবেন্ডকে ডাকছি যে ওঠো। তা বলছে কি হয়েছে? তা আমি বললাম আমার বাচ্চাটা নাই। তো বলছে কি বলো তুমি? তা যাই হোক, আমাকে তখনই হসপিটালে নিয়ে গেল, আমার অবস্থা অনেক খারাপ। তো হসপিটালে যাওয়ার পরে ডাক্তার বলছে যে বাচ্চাটা আর থাকবে না, তো আপনারা ইয়ে করেন, ওয়াশ করেন বা ডিএনসি করেন। তো আমরা বলছি যে না। তারপরে এরকম হসপিটালে আমি ভর্তি থাকলাম 8 দিন, মনোয়ারা হসপিটালে 8 দিন ভর্তি থাকার পরে আমার ওইখান থেকে যখন বাসায় আনার পরে আমার শরীর আরো খারাপ হয়। আমার বাচ্চাটা দেখা যায় যে মাঝে মধ্যে কোনো পানি ছিল না, পানি শূন্য হয়ে গেছিল। তো দেখা যায় মাঝে মধ্যে বাচ্চাটা একটু নড়াচড়া করে, তখনই মনে হয় যে ছাদের থেকে কি যেন একটা ঠাস করে পড়ছে। তখনই আমি ভয় পেয়ে উঠি, আর আমার বাচ্চা নড়ে না 4-5 দিন। এইভাবে চলতে চলতে আপনার যে প্রায় 6.5 মাস হয়ে গেছে। 6.5 মাস হওয়ার পরে একদিন রাত্রে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার ফলে আমরা সবাই ঘুমায় পড়ছি। রাত তখন প্রায় 2টো বাজে। তখন আমার রুমের জানালার পাশে 4 জন অনেক উঁচু লম্বা, যেহেতু আমরা 2 তলায় থাকি, রুমের জানালার কাছে 4 জন অনেক উঁচু লম্বা এসে দাঁড়াইছে এবং দাঁড়ায় আমাকে বলছে যে তোমার বাচ্চা নিতে আসছে। হ্যাঁ, তোর ছেলেকে নিতে আসছি, তোর ছেলে আমাদের দেওয়া লাগবে, দে। এই কথা বলার পরে আমি তখন ভয়তে অনেক জোরে চিৎকার দিয়ে উঠছি। উঠে দেখি যে জানালার পাশে 3 জন দাঁড়ায় আছে এবং আমার পার কাছে টাক মাথা, অনেক কালো এবং বামন টাইপের, মানে অনেক শর্ট এবং কালো এবং টাক, সে আমার পায়ের কাছে দাঁড়ায় আছে। তখন এই দেখে আমি অনেক জোরে চিৎকার করে উঠছি। উঠার পরে তো আমার হাজবেন্ড আমারে যত রকম তেল পানি আছে সবকিছু দিয়ে শান্ত করার চেষ্টা করছে। যাই হোক, আমি অনেক ভয় পাইছি। আর তার হচ্ছে মানে সেই দিনকে রাতটা গেছে, তার পরের দিন থেকেই আমার শরীরটা অনেক খারাপ। তো আমার পেন উঠছে, ওঠার পরে আমাকে হসপিটালে অ্যাডমিট করা হলো, আবার মনোয়ারা হসপিটালে। যাই হোক, বাচ্চাটা হওয়ার পরে বাচ্চাটা হচ্ছে আপনার ভর্তি ছিল ইউনাইটেড হসপিটালে। সে 4 দিন জীবিত ছিল। তো ওইখানে তো কারোর থাকার পারমিশন থাকে না। তো আমার হাজবেন্ডকে আমি বলছি যে আমাকে একটু নিয়ে চলো আমার বাবুর কাছে, আমি একটু তাকে দেখবো, জ্যান্ত মুখটা একটু তো দেখাও। তো যাই হোক, আমাকে সে হসপিটালে নিয়ে গেছে। তা মনে হচ্ছে আমার সাথে কেউ যাচ্ছে, অশরীরী কিছু আমার সাথেই যাচ্ছে। তো আমি যখন হসপিটালে গেছি, আমার বাবুটা আমার দিকে তাকাইছিল, থেকে আমার মুখের দিকে তাকাইছিল অনেকক্ষণ। তো এখান থেকে আমি দেখে যখন চলে আসি, তার সেই দিনকেই আমি আবার স্বপ্ন দেখি যে বলতেছে যে তোর বাচ্চাকে আমরা নিয়ে গেলাম। আর আমি দেখি যে জ্যান্ত কুকুর হেঁটে বেড়াচ্ছে এবং তার গায়ের থেকে আমি মাংস ছিঁড়ে আমি খাচ্ছি। এরকম দেখার পরে আমার পেটে অসম্ভব যন্ত্রণা শুরু হয়ে গেল। আমি আর সে যন্ত্রণা সহ্যই করতে পারি না।
তারপরে আমি যাই হোক ঘুমের ইঞ্জেকশন ওষুধ খাওয়ায় আমাকে ঘুম পড়ায় রাখছে। পরে যখন 10:30 বাজে তখন আমি অনেক জোরে চিৎকার দিয়ে উঠছি যে আমার বাবু আর নেই। মানে আমি ঘুমায় আছি, ইঞ্জেকশন দিয়ে আমাকে ঘুম পড়ায় রাখছে, যেহেতু আমি পাগল বাচ্চার জন্য, তো আমি ঘুমায় আছি। আমাকে মনে হলো কেউ একজন অনেক জোরে ধাক্কা মেরে বলছে যে তোর বাচ্চা আর নেই, তোর বাচ্চাকে আমরা নিয়ে গেলাম। এই কথা শোনার পরে আমি অনেক জোরে ঘুমের ভিতরে চিৎকার দিয়ে উঠি। উঠার পরে উঠে বসে আমার মাকে বলছি যে আম্মু আমার বাবু নেই। তা আমার আম্মু বলছে যে কেন এরকম কথা বলছো। তো তখনই আমার হাজবেন্ড ফোন দিয়েছে বাসায়, দিয়ে আমার আম্মুকে বলছে যে আম্মু আপনারা রেডি হন, আমরা যশোরে চলে যাব, বাবু আর নাই। এই হচ্ছে আমার ঘটনা ওই বাসা কেন্দ্রিক। হ্যাঁ, ওই বাসাটা অনেক খারাপ। ওই বাসায় তারপরেও আমরা ছাড়িনি, ছিলাম অনেকদিন। থাকার পরে আমার এই 2 বাচ্চা আমার জমজ পরে, একটা ছেলে একটা মেয়ে হয়েছে। আল্লাহর কাছে আপনারা সবাই দোয়া করেন যেন তারা মানুষের মতন মানুষ হতে পারে। তো যাই হোক, আমার জমজ 2টা বাচ্চা হয়েছে। হওয়ার পরে আমি কনসেপ্ট করার সাথে সাথে যশোরে চলে গেছিলাম, এবং হওয়ার পরে আমি যখন আসছি বাচ্চাদের নিয়ে, তো অনেক ভালো মন্দই যাচ্ছিল দিন। যাওয়ার পরে ঘটনা কিন্তু আগের ঘটনা ওইখানে শেষ হলে পারতো, কিন্তু সেখানেও থামেনি। তো যাই হোক, আমি এই বাচ্চা 2টা নিয়ে যখন ঢাকায় আবার থাকা শুরু করলাম একা, তখন আমি একদিন বাথরুমে গেছি। আমার মেয়ে হচ্ছে 2 বছরের বয়সের একটা বাচ্চা, কিভাবে সে গেটটা লক করে দেয়। আমি গোসল করছি, আমার মেয়ে সামনে দিয়ে ঘুরছিল বাথরুমে, যেহেতু ও ছোট, আমি একা বাসায় থাকি, আমার বুয়া কাজ করে গেছে বাসা থেকে, আমি ওকে সামনে রেখে গোসল করতেছি। তো আমার অতটুকু মেয়ে কিভাবে একটা গেটের লক করে দিতে পারে আমাকে বাথরুমে রেখে। তো যাই হোক, আমি বাথরুমের পেনের উপর উঠে দাঁড়ায় সবার কাছে ডাকাডাকি করে তারপরে বাড়িওয়ালা এসে আমার গেটটা খুলে আমাকে উদ্ধার করে। তারপরে আমার মেয়েটা হচ্ছে একদিন আমি গোসল করায় এনে তাকে ঘরে রাখছি, আর সে বিষ খেয়ে নিয়েছে। মশার ওই যে গুড নাইট ছিল ওটা খেয়ে নিয়েছিল। পরে আমার মেয়ের অবস্থা অনেক খারাপ ছিল, আমরা হসপিটালে নিয়ে যাই। তো ওই বাসায় এমন অস্বাভাবিক ঘটনা ঘটছে আমাদের সাথে যে আমার বাচ্চাটা দুনিয়ায় একটা নিয়েও তারা শান্তি পায়নি। তারা চাচ্ছে যে আরো আমরা নিই বাচ্চা। তা শুধু যে আমার সাথে ভাইয়া তা কিন্তু না, আমার পাশের ফ্ল্যাটে যে ভাবিটা ছিল তার সাথেও সেম একই রকম, সব সময় এক একটা বিপদ লেগেই থাকতো। আর আমার এই জমজ বাচ্চা হওয়ার পরে বাসাটা খুব শক্ত করে বন্ধ করা ছিল, কিন্তু আমার যে পাশের ফ্ল্যাটের ভাবি তারা তো ওইভাবে শক্ত করে বন্ধ করে নাই। তো দেখা যেত তার বাচ্চা প্রত্যেকদিন রাত 1টা থেকে শুরু করে ভোর 5টা পর্যন্ত, আজানের আগ পর্যন্ত কান্না করত, অল টাইম, প্রত্যেক দিন। এবং যখন তার বাবা কবিরাজকে নিয়ে আসে, কবিরাজ নিয়ে আসার পরে তাদের স্বপ্ন দেখানো হয় যে এই বাসা আমার, এই বাসায় তোরা চলে যা, কিন্তু কবিরাজ দিয়ে কখনো কোনো কিছু করবি না। তো এরকম হুঁশিয়ার করে দিছিল। তারপরেও তারা কবিরাজি করছে বাসাটা বন্ধ করার জন্য। তখন মানে ফ্যান চলছিল, আমার ওই ভাবির বাবার মাথায় ফ্যানটা উপর থেকে ছিঁড়ে ফেলাই দিছিল, দিয়ে যাই হোক সে আহত হয়েছিল। তো এই অবস্থা। তারপরে আমরা 2জনই অন্য আরেকটা বিল্ডিং দেখে আমরা একই বিল্ডিং এ 2জন শিফট করি, এবং আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছি, আমার বাচ্চারাও সুস্থ আছে। আপনারা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন। ভাই, আমার ঘটনাটা যদি ভালো লাগে তো অবশ্যই সিলেক্ট করবেন, এবং সিলেক্ট করে আমাকে জানাবেন। আমি ভূদেবকে অনেক ভালোবাসি, এবং এভাবেই যেন আপনাদের শোটা চলে সেই কামনাই করছি। আল্লাহ হাফেজ। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে
আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা এখন আমাদের পরবর্তী অডিও ক্লিপে যাব এবং এটি হবে আমাদের আজকের তৃতীয় অডিও ক্লিপ। আশা করছি আপনারা মন দিয়ে শুনবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে ছেড়ে যাবেন না। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি মোহাম্মদ জিহান জাকারিয়া বলছিলাম বরিশাল থেকে। তো আমি আজকে একটি কাহিনী শেয়ার করব, সেটি আমি সম্পূর্ণ নিজে ভিকটিম কাহিনীটার, এবং এটার কিছু কিছু অংশ আমি নিজের চোখেও দেখেছি। আমি এর আগেও দুটি ভয়েস পাঠিয়েছিলাম, সম্ভবত কোনো ত্রুটির কারণে সেগুলো সিলেক্ট হয়নি বা গুছিয়ে বলতে পারিনি। তো এটা চেষ্টা করব আমি যথাসাধ্য গুছিয়ে বলার। তো বেশি কথা না বাড়িয়ে আমি আমার কাহিনীতে চলে যাই। তো আমি থাকি আমার নানা বাড়ি ছোটবেলা থেকেই বাকেরগঞ্জে। তো বলা হয়নি, কাহিনীটা হচ্ছে বরিশালের নল সিটিতে। তো বাকেরগঞ্জে আমি থাকি নানা বাড়িতে, আর আমার দাদা বাড়ি হচ্ছে নল সিটি। তো যখন স্কুল বন্ধ পাই তখন নল সিটিতে বেড়াতে যেতাম, দাদা বাড়িতে, নানা বাড়ি থেকে দাদা বাড়ি বেড়াতে যেতাম। তো এরকম আমার একবার স্কুল বন্ধ হলো, বেশি দিন আগে না, ওই মাস দুয়েক হবে, মাস দুয়েক বলতে অক্টোবর মাসের দিকে। তো আমার তারিখটা ঠিক মনে নেই। তো তখন আমি যাই। তো আমার এক কাজিন আছে, আমার বয়সী, আমার আপন চাচাতো ভাই, এক বয়সী। আমরা সারাদিন একসাথে থাকি, একসাথে ঘুরে ফিরি। তো বাড়িতে গেলে ওর সাথে আমি থাকি। তো এরকম বাড়িতে গেলাম এবার। তো বাড়িতে গিয়ে দেখি আমার আরেক কাজিন বেড়াতে আসছে, উনি থাকে হচ্ছেন শহরে। তো উনি ওনার ফ্যামিলি সহ বেড়াতে আসছেন। তো তারপর আমরা তিনজনই খুব খুশি, কারণ অনেকদিন পর সবার সাথে সবার দেখা। তো আমরা সবাই অনেক ঘুরলাম ফিরলাম, অনেক আড্ডা মজা, অনেক কিছু একসাথে অনেকদিন পর হলে যা হয় আর কি সবই করলাম, অনেক কিছুই আর কি আমরা করলাম। তো আমাদের বাড়িতে আমাদের নিজেদেরই ঘর ছিল একটি, বাড়ির একটু পাশেই, কিন্তু ওই ঘরে কেউ থাকতো না, পরিত্যক্ত হিসেবে পড়ে থাকতো। ওটার আর কি সমস্যা ছিল, সব কমপ্লিট ছিল না, হালকা কিছু ছিল। এই কারণে যেহেতু সব কমপ্লিট না, তাই ওটা মানুষ থাকার যোগ্য ছিল না। তো এরকমেরই আমরা ওই পাশের বাড়ির ছাদে বসে দৈনিক রাতে আড্ডা দিতাম। আমরা তিনজনে বসতাম, ওখানে আড্ডা দিতাম, গল্প করতাম, লুডো খেলতাম। তো যে কদিন ছিলাম আর কি এগুলোই করেছিলাম। তো একদিনের কাহিনী, রাত্রেবেলা বসা ছিলাম আমরা তিনজন, তখন আমরা লুডো খেলতেছিলাম। তো লুডো খেলা শেষ, তখন আর কি গল্প করতেছিলাম। তখন বাজে রাত 1টা 5 থেকে 10 এরকমের, টাইম খেয়াল নেই, কিন্তু অনেক বেশি বেজেছিল, কারণ খেয়াল আছে বাসা থেকে ভাত খেয়ে বের হয়েছি 12টার পর। দোকানে বসা ছিলাম। তো বসা অবস্থায় হলো কি, একটা জোরে ঢিলে মারার শব্দ পেলাম। তো তখন আর কি ভাবলাম হয়তো বা নারিকেল গাছ আছে পাশে, নারিকেল গাছ থেকে গুড়ি পড়েছে। কিন্তু আমি একটু ভীতু ছিলাম, তো আমার মনের ভিতরে ভয় ধরে গিয়েছিল তখন। তারপর দেখলাম এক কাকা আসতেছে, তারপর ভাবলাম উনি মনে হয় কি করছে। কাকা আসলো, কাকা যাওয়ার চলে গেল। তারপর আর একটা ঢিলা শব্দ পেলাম পুকুরে, বাড়িটার পিছনে পুকুরে পড়লো অনেক বড়। আর একটা ঢিলের শব্দ পেলাম, ওটা সরাসরি আমরা যে বাড়িটা বসেছিলাম ওই বাড়িটার উপরে সে পড়লো। তখন আর কি আমাদের সবার টনক নড়ে ওঠে যে এখানে তো অস্বাভাবিক কিছু, স্বাভাবিক না। তখন আমরা তিনজন দৌড়ে ঘরে আসে আর কাহিনীটা কাউকে জানাই না, কারণ 12টার পর ঘুমানোর সময় আমরা গেছিলাম ছাদে। তো কাউকে বলে যায়নি, সবাই জানতেছিল আমরা ঘুমাইতেছি, এমন সময় আমরা ছাদে গেছিলাম। তো তখন কাউকে জানাইনি। আর তাছাড়া ওই জায়গায় একটা সমস্যা ছিল, শুনছি আর অনেক মানুষের মুখে শুনছি, এই কারণে আর কি আমরা জানতাম। তো ঘরে কাউকে জানাইনি বিদায়। তো পরের দিন যে আর এক কাজিন আসছিল, উনি আর কি শহরে আবার ব্যাক করে ফ্যামিলি সহ। তারপর আমি বাড়িতে ছিলাম। তো আমার বাড়িতে আমার এক কাকা আসে পাশের ঘরে ঢাকা থেকে। উনি ওনার ওয়াইফ আর ওনার মেয়ে আসেন। আসার পরে তো ওই আমার কাজিন যেদিন চলে যায় শহরে, সকালবেলা চলে গিয়েছে, আর ওই কাকা বাড়িতে বেড়াতে আসেন বিকালবেলা। তো কাকা আসার পর রাত্রেবেলা আমাদের বাড়ির পাশে এক মাহফিল ছিল, মাহফিল থেকে বাড়ি আসতে আসতে রাত 12:30 বাজে। আমি আর আমার কাজিন দুজনই উঠোনে দাঁড়ানো অবস্থায় শুনি ওই কাকাদের ঘরে অনেক চিকরি, অনেক ডাকাডাকি। তো গেলাম, গিয়ে দেখলাম যে কাকি আর কি সবকিছু উলট পালট করে নিয়েছে। ওই যে কাকার স্ত্রী ওয়াইফ, ওনার আর কি গিয়ে বুঝতে পারছেন ওনার উপরে জিন বা কিছু ভর করেছে। ওই ঘরে আরো একজন জিনের রোগী ছিল। ওই যে কাকার ওয়াইফকে যে জিনে তুলেছে, ওনার বড় ভাইয়ের মেয়েও
আবার জিনে ধরেছিল। তো এর গায়ে জিন ভর করার সাথে সাথে ওনার গায়ে জিন ভর করেছে। এটা দেখতে আর কি শুনতে একটু হাস্যকর লাগলো, আসলে এটা সত্যকারই ঘটে যাওয়া চোখের সামনে দেখা। তো দুজনের গায়ে জিন, দুই পাগল এক রকমের যেরকম করে দেখতেছি যে আমরা দুইজন ওইরকম করতে আসি। একজন ছিল হিন্দু, একজন ছিল মুসলমান। তো হিন্দু যে ওনার মুসলমান বলতেছে তুই কি যাবি, বলে না। পরে এক বড় জিনের নাম বললো, তুই কি যাবি না ওনাকে ডাকবো, এরকম হুমকি ধমকি দিয়ে তারপর বললো যে তুই কি যাবি না কুণ্ডুলি আঁকবো। এরকম বলার পর হিন্দু জিনটি চলে যায়। তো তুই আর এখানে এই মেয়ের গায়ে কোনো সময় আসবি না। তারপর হচ্ছে মুসলিম জিনটি, উনি আর কি অনেক ভালো ছিল, কারণ উনি আমাদের বাড়ির সকল সমস্যা, কার কি সমস্যা কোনখানে কি সবকিছু বলে দিয়ে গেছিল। তো উনি তারপর বসে, তারপর আমি আর আমার কাজিন দাঁড়াই, তারপর আমাদেরকে বলে যে এখানে বাইরের মানুষ থাকা যাবে না। ওই কাকি বলতেছিল তখন, ওই যে কাকার ওয়াইফ, তো উনি বলতেছে, ওই যে কাকা বলতেছে যার ওই ফেরে জিনে ধরছে, কাকা বলতেছিল যেখানে বাইরের মানুষ কি আছে। তারপর আমাদের দিকে তাকায়, তারপর আমরা চলে আসার পর বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে আবার যাই, কারণ আমার স্বাস্থ্য ভাই খুব সাহসী ছিল, কিন্তু আমি অতটা সাহসী ছিলাম না। তো আবার যাওয়ার পর তখন শুনতে পাই যে বলতেছে, আমরা বারান্দায় দাঁড়ানো ছিলাম, তো বলতেছে যে এই বাড়ির যে বন্ধকটা ছিল বন্ধক ছুটে গিয়েছে, অলরেডি বাড়ির উপর দিয়ে খারাপ জিনিস আসা শুরু করছে, এই বাড়ি বন্ধক দেওয়ার ব্যবস্থা করেন। আর আমাদের বাড়ির সামনে একটা পোল ছিল, আর বলছে পোলের ওই জায়গা দিয়ে বাচ্চাদের সাবধানে আনা নেওয়া করবেন। তো ও বাড়ির যত সমস্যা ছিল সবকিছু বললো একজনের উপর, আর কি মানুষের খারাপ নজর ছিল, ওই নজরটাও কাটাই দিয়ে গেল। তারপর বললো যে আমি আপনাদের ক্ষতি করতে আসিনি, ভালো করতে আসছি। তারপর শুনলাম আমাদের কথা বললো যে রাত্রিবেলা আমরা ওই ছাদের উপর আসি, ওই জায়গায় বসি আমরা, কিন্তু অত রাত্রেবেলা ওরা ওখানে কি করতেছিল, তাই ওদেরকে ওদিন আমরা তারাই দিছি এত রাত্রে যেন আর কেউ, ওরা বাচ্চা মানুষ, ওদের তো ওখানে কাজ নেই, ওরা যেন না যায়। তো তারপর থেকে আমাদের ভয় ঢুকে গেল মনের ভিতরে যে আসলে ওই জিনিসটা তো আমরা দেখলাম যখন, তো ঢিল মানুষের পক্ষে মারা সম্ভব নয়, ছাদের ঢিল মেরেছিল। উনি পরে বলছিল কাকির গায়ে ভর করা অবস্থায়। তো তারপর উনি চলে গেল, যাওয়ার সময় আমার খেয়াল আছে যে আসসালামু আলাইকুম বলে চলে গিয়েছিল। আর প্রত্যেকটা কথা দুইবার করে বলতেছিল, মানে যে কোনো কথা, যে ওরা রাত্রে কেন ছিল এরকম বলতেছিল। তো রাসেল ভাই এই হচ্ছে আমার কাহিনী। জানি না কতটুকু গুছিয়ে বলতে পারছি, আগের দুটো ভয়েসমেল দিয়েছিলাম, সম্ভবত গুছিয়ে বলতে না পারার কারণে সিলেক্ট হয়নি। তো সিলেক্ট যদি হয় আমাকে জানাবেন, তো সিলেক্ট হলে আমি খুবই খুশি হব। আর সিলেক্ট না হলেও সমস্যা নেই, wood.com এর একজন লিসেনার হিসেবে আমার দৈনিক দায়িত্ব যে এক ঘটনা পাঠিয়ে দেওয়া, বাদ বাকি আপনার ইচ্ছে। তো রাসেল ভাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, এই বলে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। এই ছিল আমাদের আজকের ভূত.com। আশা করছি আপনারা সবাই উপভোগ করেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে সেখানেই আমাদের সার্থকতা। আশা করছি এভাবেই প্রতি শুক্রবার নতুন ঘটনা নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে। ঘটনা পাঠিয়ে দিন russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, অনেক রাত হয়েছে, সবাই বিশ্রাম করুন, ফিরে আসবো ইনশাল্লাহ আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. লুকোচুরি খেলবে? লুকোচুরি